আমরা আজকে আমাদের ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, সাবিকুন নাহার, তমা, ওয়ালাইকুম সালাম, শ্রাবণী, ওয়ালাইকুম সালাম। যুক্ত হচ্ছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আর কিছুক্ষণের মধ্যেই 8:05 দিকে আমরা শুরু করব আমাদের লাইভটি। আমাদের সাথে অরিত্র তাহিদ আজকে যোগদান করবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমাদের লাইভ সেশনটি হবে সেটা হবে মূলত আমাদের ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং অ্যানাটমি। এই সাবজেক্টগুলো কিন্তু আমরা এইচএসসি পার করে যখন মেডিকেল লাইফে প্রথম যে আমরা পড়াশোনাটা শুরু করব, সেখানে কিন্তু তোমার কিছুটা চলে আসে, যে ভীতি চলে আসে যে পুরোটা সবগুলো হচ্ছে আমার ইংলিশে পড়া লাগছে। এবং আগে যেখানে আমরা ভাইবা সিস্টেমটা ছিল না, আমরা এইচএসসি যেখানে ভাইবা দেইনি, সেটা কিন্তু আমরা এবার প্রথমবার এসে আমরা হচ্ছে মেডিকেলে ভাইবা দেই। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত এই কথাটা বলবো। এবং আমাদের সাথে যোগদান করেছে হচ্ছে অরিত্র তাহিদ। অরিত্র তাহিদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি সাইদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। তবে অরিত্র তাহিদের পরিচয়টি আরেকবার দিয়ে দিই। অরিত্র তাহিদ বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এবং সে ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম প্রফ এবং দ্বিতীয় প্রফে প্রথম স্থান অধিকার করেছিল, এবং তাকে এর জন্য আরেকবার হচ্ছে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো থ্যাংক ইউ। তার আগে তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও। এবং আজকে আমরা লাইভ সেশনটি শুরু করতে যাচ্ছি। তার আগে তোমাদের সাথে আজকের এই লাইভ সেশনে আমি থাকবো সাইদ মোর্শেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তো আমাদের সাথে এখন অনেকেই যোগদান করেছে, এবং আজকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ সেশনটিতে বাইরে কিন্তু অনেক ঝড়ের মতো সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় রোমেল চলে এসেছে আমাদের এখানে, বাতাস চলছে অনেক, হয়তো অনেকের কারেন্টও চলে যেতে পারে। তো যাই হোক, আশা করি আজকে আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। আগের দিন কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ সেশনটি আমরা শুরু হলেও চালিয়ে যেতে পারিনি। তবে আজকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু জানবো অরিত্র তাহিদের কাছ থেকে, অনেক কিছু শুনবো, যেই পরামর্শগুলোকে কাজে লাগিয়ে আমরা ইনশাল্লাহ মেডিকেল জার্নিটাকে অনেক বেশি সহজ করে তুলতে পারবো। তো আজকে আমরা চলে যাচ্ছি অরিত্র তাহিদের কাছে। অরিত্র তাহিদ, কেমন আছো জি তুমি? সাইদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে তোমার ক্লাস? ফোর্থ ইয়ারের ক্লাস তো অনেক প্যারাময়, এবং 3টি খুব জটিল জটিল সাবজেক্ট তোমাদের এখন পড়া লাগছে আমাদেরকে। তো কেমন যাচ্ছে তোমার দিনকাল? জি, আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে, পড়াশোনা চলছে। আচ্ছা অরিত্র তাহিদ, তো অরিত্র তাহিদের কাছে যেটা প্রথম প্রশ্ন আমার, তোমার কেমন ছিল মেডিকেল জীবনের প্রথম দিন, প্রথম ক্লাস, যেদিন তুমি অ্যাপ্রন পরে প্রথম ক্লাসে গিয়েছিলে, তোমার মধ্যে যে একটা ভাব এসেছিল, ডাক্তার তো প্রায় হয়ে যাবো ইনশাআল্লাহ, কেমন লেগেছিল সেদিন? আমাদের তো তুমি তো জানো, আমাদের তো ফার্স্ট ক্লাস অনলাইনে হয়েছিল। আমরা অনলাইনে শুরু করছিলাম এবং আমার মনে আছে যে আমাদের হয় না, প্রথম দিকে যখন আমরা ইন্টারমিডিয়েটে ছিলাম তখন থেকে ড্রিম ছিল যে কোনো একটা ক্যাম্পাসে চান্স পেতে হবে, মেডিকেলে হয়তো একদম করে যাব। তো সেই ভাবটা আসলে ফার্স্ট ইয়ারে অনেক বেশি ওই ইমোশনটার সাথে আমরা অ্যাটাচ থাকি। আস্তে আস্তে হয়তো বা ফোর্থ ইয়ারে এসে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে হয়তো বা সেটা কমে যায়। বাট ওই ফার্স্ট ইয়ারের ইমোশনটা কিন্তু আসলে একটা ইনোসেন্ট একটা ইমোশন ছিল, যে মেডিকেলে যাচ্ছি, ভালো মতো পড়াশোনা করব, আহ, যা যা শিখাবে টিচাররা ভালো মতো শিখবো। আমাদের সাথে যারা এখন কানেক্টেড আছে সেই জুনিয়র গুলোর মধ্যেও আশা করি সেই ভাবটা আছে, তারা খুব ভালো রিলেট করতে পারবে যে ফিলিংস আসলে কেমন। তাদের মনে হয় 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো তাদের জন্য অনেক শুভকামনা। এই ইনোসেন্ট ফিলিংটা নিয়েই আমরা মেডিকেলে আসি, আমরা ভাবি যে ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করবো। তো fact হচ্ছে এখানে আসার পরে অনেকে এই জায়গাটা থেকে একটু ডিটাচ হয়ে যায়, অনেকে ব্যাপারটা ধরে রাখে, অনেকে টেম্পোরারি আপস এন্ড ডাউনস থাকে। তো মেডিকেল লাইফ আসলে এমন না যে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো দ্যাট মিনস হচ্ছে তোমার এতদিন যা কষ্ট করে আসছো এখন আর কষ্ট করতে হবে না, বরং এখানে এসে আরো বেশি কষ্ট করতে হবে। কারণ হচ্ছে এইটা হচ্ছে জাস্ট স্টেপটা শুরু। তুমি হচ্ছে একটা স্টেপ নিচ্ছ সামনের দিকে, তুমি সেটা স্টার্টিং হিসেবে এটাকে নিবা, তাহলে হয়তো বা ইনশাল্লাহ পড়াশোনাটার যে ফ্লো আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা যে ভালো মতো পড়াশোনা করে আসছো ওই ফ্লোটা থাকবে। অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে। তো আমরা একটু আমাদের যারা অডিয়েন্স রয়েছে তার কাছে জানতে চাচ্ছি, সবাইকে আমাকে শুনতে পাচ্ছো? যদি তোমরা শুনতে পাও তাহলে হচ্ছে একটা করে কমেন্ট লিখে দাও যে হ্যাঁ ভাই আমরা শুনতে পাচ্ছি। তুমি কি অরিত্র তাহিদ ভাইয়ের কথা শুনতে পাচ্ছো?
যদি শুনতে পাও তাহলে হচ্ছে কমেন্টে একটু লিখে দাও। হ্যাঁ, আমরা তাহলে শুনতে পাচ্ছি ঠিক মতো। যদি আজকে একটু ঝড় বৃষ্টি রয়েছে, নেটওয়ার্কের সমস্যা না হলেই হয়। তো আমরা চলে যাচ্ছি হয়তো তাহলে কাছে, তবে তার আগে বলে দিচ্ছি তোমরা হচ্ছে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হও এবং তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও, এবং তোমাদের যেসব প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। আমরা লাস্টে একটা কিউএনএ সেকশন রেখেছি এবং সেই সেকশনে আমরা হচ্ছে হয়তো তাহদের কাছ থেকে অ্যান্সার গুলো জানবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের হয়তো তাহিদের কাছে। হয়তো তাহিদ, তোমার কাছে আমার পরের প্রশ্ন যেটা, তুমি যখন প্রথম মেডিকেলে যে পড়াশোনাটা শুরু করলে তোমার মাইন্ডসেটটা আসলে কিরকম ছিল? যে আমি কি অনার্সের জন্য পড়বো, নাকি আমি পাশের জন্য পড়বো, নাকি আমি জানার জন্য পড়বো? সত্যি কথা বলতে হচ্ছে আমি যখন পড়াশোনা শুরু করি তখন আমার আমার কাছে মেডিকেল সিলেবাসটা অনেক ভাস্ট ছিল। এন্ড হচ্ছে আমারও সত্যি কথা বলতে এরকম আইডিয়া ছিল না যে কিভাবে আগানো উচিত বা কিরকম গোল সেট আপ করে পড়াশোনা শুরু করা উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেডিকেলটা, আমি স্পেশালি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কথাই বলবো। আমাদের মেডিকেলটাতে সিনিয়ররা অনেক বেশি সাপোর্টিভ, তারা অনেক বেশ ভালো মতো যে কোনো জুনিয়রদেরকে গাইডলাইন দেয়। তো আমরা হচ্ছে আমাদেরকে আমাদের সিনিয়ররা গাইডলাইন দিছে শুরু থেকেই যে কিভাবে কি পড়তে হবে কি করতে হবে। আর হচ্ছে তোমার আমার পড়াশোনার মেইন টার্গেট আমাদের কখনোই হওয়া উচিত না যে আমাকে অনার্স পাইতে হবে, আমাকে বেশি মার্কস পাইতে হবে। আমাদের পড়াশোনার মেইন টার্গেট হওয়া উচিত যতটুকু আমার জন্য দরকারি এবং কতটুকু দরকারি এটা ফার্স্টে মানে আমাদেরকে বুঝতে হবে। এবং যতটুকু দরকারি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য, ভালো ক্লিনিশিয়ান হওয়ার জন্য, বা আমরা যে যে সেক্টরে যাই সেটার জন্য যতটুকু দরকারি আমার সেই নলেজের জায়গাটুকুতে যাতে কোনো ল্যাক না থাকে, এইটা যদি আমরা মাথায় রেখে পড়াশোনা করি ভালো রেজাল্ট এমনিই চলে আসবে। মানে আমাদের মেইন ইফোর্টটা এখানে দেওয়া উচিত, ভালো রেজাল্ট ওইটা একটা অ্যাডভার্স ইফেক্ট বা আমাদের একটা সাইড ইফেক্টের মতো এটা চলে আসবে। আচ্ছা, তোমরা যারা কমেন্ট সেকশন আমাদের সাথে যুক্ত হচ্ছ তারা একটু লিখিও তোমরা আসলে কোন কোন মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ এবং কোথা কোথা থেকে যুক্ত হচ্ছ। তার আগে আমরা হচ্ছে হয়তো তাদের কাছে আরেকটা প্রশ্ন জানতে পারি, যে অনেকের মনে এই চিন্তাটা থাকে যে আমার পড়াশোনাটা আসলে মানে ডেইলি রুটিনটা আসলে কি চেঞ্জ হয়ে যায় কিনা মেডিকেল লাইফে। কারণ আমরা এইচএসসি তে এসএসসি তে যেরকম পড়াশোনা করে এসেছি, মেডিকেল লাইফে আমরা দেখি অনেক সিলেবাস। অনেকের মধ্যে এই চিন্তা থাকে হয়তো আমার সারাদিন পড়াশোনা করা লাগবে, সারাদিন আমি অন্য কাজ হয়তো করতে পারবো না। তাহলে তুমি হচ্ছে তোমার ডেইলি রুটিনটা সেটা কিভাবে মেনটেন করতে? খুব ইন্টারেস্টিংলি আমাদের মেডিকেলের পড়াশোনার প্যাটার্ন ইন্টারমিডিয়েটের পড়াশোনার প্যাটার্ন থেকে সম্পূর্ণ আলাদা। এইটা হচ্ছে যারা মেডিকেলে আসছো, তোমরা আসো, আসার পরেই ব্যাপারটা বুঝে যাবে যে আমাদের ইন্টারমিডিয়েটের পড়াশোনার যে প্যাটার্ন ছিল সেখানে আমরা যেভাবে বইটা পড়তাম, বই থেকে এমসিকিউ আসতো, বই থেকে সিকিউ আসতো, আমরা মোটামুটি টেস্ট পেপার সলভ করতাম, হয়ে যাইতো। বাট আমাদের মেডিকেলের পড়াশোনা সম্পূর্ণ আলাদা। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে বাংলা ভার্সন থেকে অনেকেই আসো, আসার পরে দেখা যায় যে এখানে ইংলিশে পড়াশোনা, তো অনেকেই দেখা যায় একটু ভয় পাই শুরুতে যে ইংলিশে পড়াশোনা আমরা এটা কিভাবে কোপ আপ করবো এটার সাথে। তো আস্তে আস্তে যেটা হয়ে যায় না, আমরা অ্যাডাপ্ট করে নিই, আমরা ইংলিশ বারবার পড়তে 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 আমাদের ইংলিশ নিয়ে পরে গিয়ে ওই রকম প্যারা হয় না। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেলের পড়াশোনা হচ্ছে ভাইভা নির্ভর। তো এখানে হচ্ছে আমরা মেডিকেলে আসার পরে তোমরা দেখবে যে আমাদের প্রত্যেকদিন ছোট ছোট কিছু পরীক্ষা থাকে, আইটেম, এরপর কার্ড থাকে, টার্ম, এবং সব জায়গায় একটা গ্রস একটা ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে ক্যারি করে ভাইভা এক্সামটা। তো আমার সেক্ষেত্রে পড়াশোনাটা আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত শুধু রিটেনের প্রিপারেশন নিয়ে গেলেও আমার এখানে কিন্তু পড়াশোনা ভাইভা এবং প্র্যাকটিক্যাল নির্ভর। রিটেনটাও আছে এবং তার সাথে ভাইভা এবং প্র্যাকটিক্যাল আমার প্রিপারেশন সেইভাবে নিতে হবে যাতে আমার ভাইভা এবং প্র্যাকটিক্যালটাও আমি হচ্ছে মানে এইটাই মেইন ফোকাসে থাকে। ঠিক আছে, এরপর যেটা বলবো সেটা হচ্ছে ডেইলি রুটিনের ব্যাপারটা। তো মেডিকেলে আসতে তুমি যদি সবার সাথে ফ্লোতে চলতে পারো তোমার অটোমেটিক্যালি একটা রুটিন সেট আপ হয়ে যাবে। আমরা যারা মেডিকেলে পড়াশোনা করি আমরা কিন্তু পড়াশোনা করি, পড়াশোনার বাইরে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট টিউশন করে, টিউশনের পরে কিন্তু রেগুলার তারা প্রত্যেক দিনের আইটেম ক্লিয়ার করে, এরপর তারা মুভি দেখে, তারা যে ম্যাচ গুলো হয় ম্যাচ গুলো দেখে, তারা তোমার হচ্ছে এখানে সেখানে ঘুরতে যাচ্ছে, তারা খেলতে যাচ্ছে, সবকিছুই কিন্তু সবাই করতেছে। বাট তারপরেও কিন্তু সবাই সবকিছু ক্লিয়ারও করতে পারতেছে, তারা প্রত্যেক দিনের আইটেম শেষ করছে, তারা রেগুলার কার্ডে বসছে, টার্মে বসছে। তো ফ্যাক্ট হচ্ছে এখানে আসার পরে আশেপাশের এনভায়রনমেন্ট অনুসারে তুমি নিজেকে জাস্ট অ্যাডাপ্ট করবা, কখনো ভাববা না যে এইটা আমার উপর অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, এইটা আমার উপর অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছে। সবাই যেভাবে চলছে তুমি যদি সেইভাবে চলতে পারো তাহলে আশা করি তোমারও সমস্যা হবে না। আর ডেইলি রুটিনটা অ্যাকচুয়ালি সবার জন্য ভ্যারি করে। ধরো এক একজনের রাতে অনেক রাত জেগে পড়তে ভালো লাগে, কারো কারো হয়তো বা ভোরে ফজরের নামাজ পড়ে উঠে পড়তে ভালো লাগে,
আবার কেউ আছে যে হচ্ছে বিকেল বেলা পড়া আগায় রেখে দেয়, সে হচ্ছে সন্ধ্যার দিকে একটু এটা সেটা করে টাইম। তো তোমার ঠিক কোন ওয়েতে আগাইলে, কোন প্যাটার্নে আগাইলে তোমার পড়াশোনাটা ঠিকঠাক মতো হবে, এইটা ভাই তোমার উপর। তুমি নিজের সেই প্যাটার্নটাকে এক্সপ্লোর করবা। এইচএসসি পর্যন্ত তোমরা যথেষ্ট নিজেকে বোঝার জন্য ট্রাই করছো এবং এখন যথেষ্ট ম্যাচিউর হইছো, এইটুকু এক্সপ্লোর করতে পারবা। সো ডেইলি রুটিন নিয়ে আমি আসলে ওইভাবে কিছু বলবো না, এটা যার যার প্যাটার্ন ওয়াইজ ভ্যারি করে, যার যার পার্সোনালিটি ওয়াইজ ভ্যারি করে, এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম। অসংখ্য ধন্যবাদ অরিত্র তোমাকে। তো কমেন্ট সেকশনে আমরা অনেককে পেয়েছি। সলিল মোল্লা মেডিকেল কলেজ থেকে যোগদান করেছে, জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও যাতে তারা আজকে এই লাইভটিতে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো এখানে অরিত্র তাহিদ যেটা বললো, আমাদের এক একজনের ডেইলি রুটিন হয়তো একই রকম হবে, কেউ রাতে পড়বে, কেউ সকালে পড়বে। তোমরা এই জিনিসটা হলে যখন যাবা তোমরা ইনশাল্লাহ, তখন দেখবা এক একজনের এক এক রকম রুটিন। ঘুমানোর সময় দেখবা কেউ একজন পড়ছে, কিংবা সকালে উঠে দেখবা আরেকজন পড়ছে। তো ওভাবে আমাদেরকে আমাদের ডেইলি লাইফের সাথে মানিয়ে নিতে হবে, যেহেতু মেডিকেল সেক্টর সম্পূর্ণ একটা নতুন সেক্টর, এবং এই সেক্টরটা আমাদের একটু অ্যাডাপ্ট করতে টাইম লেগে যাবে। তো আমরা এখানে আবার হয়তো তাহলে কাছে চলে যাচ্ছি। হয়তো তুমি যদি আমাকে বলতে যে আমাদের যে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি রয়েছে, সেখানে আমরা আসলে কোন কোন টেক্সট বইগুলা ফলো করতে পারি, এটা আসলে আমাদের যারা নতুন ঢুকছে তাদের হচ্ছে প্রথম কোশ্চেনে থাকে এটা মূলত। আচ্ছা, টেক্সট বুকের ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্টে অ্যানাটমির কথা বলি। অ্যানাটমির জন্য হচ্ছে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন টেক্সট বুক পড়ায়, বাট আমাদের সাসোলিমুল্লাহ মেডিকেল কলেজে আমাদের হচ্ছে দত্তটা পড়াতো। বেসিক্যালি হচ্ছে স্পেশালি ট্রাঙ্কের যে পার্ট গুলো আছে, মানে ট্রাঙ্ক বলতে আর কি আমি বুঝাচ্ছি যে আমাদের হেড নেক কার্ডের জন্য, আমাদের হচ্ছে থোরাক্সের জন্য, আমাদের অ্যাবডোমেনের জন্য, এর জন্য দত্ত আসলেই পড়া উচিত। কারণ হচ্ছে এখানে যদি ল্যাকিংস থেকে যায়, পরে উপরে ক্লাসগুলোতে গিয়ে একটু প্রবলেম হয়। এক্সট্রিমিটির জন্য আমরা দত্ত করতে পারি, আবার বিশ্রামের যে বইটা আছে বা বিডিসির যে বইটা আছে সেখানেও কিন্তু এক্সট্রিমিটি গুলো একটু গোছায় আছে। তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে ট্রাঙ্ক গুলো দত্তই পড়া। আর আমাদের হচ্ছে যেই এক্সট্রিমিটি গুলো আছে এইগুলোর জন্য হচ্ছে আমরা দত্তর পাশাপাশি আমরা হচ্ছে বিশ্রাম বা বিডিসি যে কোনো একটা বই কিনে রাখবো। ভালো হয় যদি হচ্ছে রুমমেটের সাথে শেয়ারে, যে তুই বিডিসি কিনে ফেল, আমি হচ্ছে বিশ্রাম কিনে ফেলি, এইটা করা যায়। আচ্ছা, আমি একটু নতুন স্টুডেন্টদের জন্য বলি যে আমাদের যে অ্যানাটমিটা পড়ানো হয়, অ্যানাটমিটা হচ্ছে আমাদেরকে তিনটা পার্টে ভাগ করে পড়ানো হয়। একটা পার্টে হচ্ছে হিস্টোলজি পড়ানো হয়, এমব্রায়োলজি পড়ানো হয়, আরেকটা পার্টে হচ্ছে রিজিওনাল অ্যানাটমি পড়ানো হয়। রিজিওনাল অ্যানাটমিতে আমাদের বডিটাকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়। যেমন হচ্ছে আমাদের শুরু হবে তোমাদের থোরাক্স দিয়ে, এরপর অ্যাবডোমেন, এরপর হচ্ছে তোমার সুপেরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, এই কার্ড গুলো ওয়াইজ পড়ানো হয়, এবং সবার শেষে হচ্ছে ব্রেন আর হচ্ছে আইবল পড়ানো হয়, হেড নেক পড়ানো হয়। তো এই যে এগুলোকে আমরা বলছি রিজিওনাল অ্যানাটমি, এইটার জন্য আমি সাজেস্ট করলাম যে তোমরা দত্তটা পড়বা। দত্ত থেকে হচ্ছে ট্রাঙ্ক গুলো ভালো করার জন্য দত্তর কোনো অল্টারনেটিভ নাই। এক্সট্রিমিটির জন্য তুমি যদি একটু চাও গোছালো কোনো বই, সেক্ষেত্রে বিশ্রামটা ভালো, বিডিসিটা ভালো। এরপর আসলে হচ্ছে আমাদের এমব্রায়োলজি এবং হিস্টোলজি। তোমরা দেখবে যে তোমাদের ফার্স্ট টার্ম, যেটা ফার্স্ট অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে মোটামুটি তোমাদের 6 মাস ডিউরেশন পরে হবে। 6 মাস হয়তো একটু কিছু কম কমিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যানাটমির জন্য দত্তর একটা বই আছে, জেনারেল অ্যানাটমি, তোমরা ওই বইটা ফলো করতে পারো। এবং এই বইটা যদি তুমি একটু শুরুতেই পড়ে নাও, তোমার ক্লাস শুরুর আগে, ক্লাস শুরুর আগে বলতে আমি বোঝাচ্ছি না যে তোমাকে লোড নিয়ে পড়তে হবে, তুমি যদি শুরুতে এই বইটা থেকে বোনস, কার্টিলেজ, এই পার্ট গুলো পড়ে নাও, রিজিওনাল অ্যানাটমি গুলোতে, যেমন আমাদের থোরাক্সিস স্টারনাম আছে, তুমি যখন পড়বা যে স্টারনাম কেমন বোন, তুমি যখন পড়বা রিবস একটা ফ্ল্যাট বোন, তো তোমার একটু কিন্তু জানতে হবে। তো এইগুলো ক্লাসেও পড়িয়ে দিবে, বাট তুমি যদি আগে থেকে বোনসের পার্টটা, কার্টিলেজের পার্টটা একটু দেখে রাখো, তাহলে হয়তো তোমার রিজিওনাল অ্যানাটমিতে একটু হেল্প পাবা। এটার জন্য আমরা সাজেস্ট করা বই হচ্ছে জেনারেল অ্যানাটমি বাই দত্ত। তোমরা দত্তের বইটা কিনে নিও, ছোট্ট একটা বই। এরপর আসে হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজির জন্য কলেজ থেকে বলে দেয় ল্যাংম্যান পড়তে, বাট আমার কাছে মনে হয় যে ল্যাংম্যানে অনেক অনেক বেশি লেখা, এটা আসলে আমাদের ফার্স্ট ইয়ারদের পক্ষে একটু টাফ হয়ে যায়। আমরা ল্যাংম্যান কিনবো না, আমরা যদি কিনি হ্যাঁ সাপোর্ট হিসেবে কিনে রাখবো। বাট আমরা সাথে হচ্ছে চন্দ্রা ম্যামের একটা ছোট্ট বই পাওয়া যায় এমব্রায়োলজির জন্য, আমরা ওইটা কিনবো। ওইটা একটু গুছিয়ে লেখা আছে, ল্যাংম্যান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট লাইন গুলো নিয়ে ওইটা সাজানো আছে। এরপর হচ্ছে হিস্টোলজির জন্য কি করবো, তো হিস্টোলজি হচ্ছে বেসিক যে হিস্টোলজি পার্টটা আছে, তো এইটা, এবং হচ্ছে সিস্টেমিক যে হিস্টোলজি গুলো আছে যেখানে রিজিয়ন ওয়াইজ হিস্টোলজি পড়ানো হয়, এইটার জন্য টিচাররা বলবে জ্যাঙ্কুইরা পড়তে। বাট সত্যি কথা বলতে জ্যাঙ্কুইরা ওইটাও আমাদের লেভেলের জন্য একটু টাফ হয়ে যায়। তো আমি সেক্ষেত্রে বলবো যে ডিফিউরিটা কিনে রাখতে পারো, ডিফিউরির ছবিগুলো দেখে
এবং এটার সাথে হচ্ছে আমরা যে নোটবুক গুলো ফলো করি, আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমরা হচ্ছে এসএসএনসি তে মোটামুটি আরিফ ভাইয়ের নোটবুকটা ভালো চলে। তো এইটাই আমরা হচ্ছে একটু করি, যদি এর সাথে আমরা সাপোর্ট হিসেবে ডিপিউডির বইটা নিতে পারি তো আমাদের জেনারেল হিস্টোলজি পার্টটা হয়ে যাবে। আর সিস্টেমিক হিস্টোলজিটা মানে রিজিয়ন ওয়াইজ যে হিস্টোলজি গুলো আছে এগুলো দত্ততে অনেক ভালো দেওয়া আছে, আমরা দত্ত পড়বো। আর ডিপিউডিতে অনেক অনেক সুন্দর করে ছবি দেওয়া আছে, আমরা ছবিগুলো ডিপিউডিতে ফাংশনাল কোরিলেশন দেওয়া আছে, আমরা সেইটা পড়ে নেবো। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের জেনারেল হিস্টোলজি এবং সিস্টেমিক হিস্টোলজির কথা, এমব্রায়োলজির কথা বলে ফেললাম। এরপর আসে হচ্ছে আমরা যখন ব্রেইন আইবল কার্ড করবো তখন হচ্ছে আমাদের আরেকটা বই কিনতে হয়, স্নেলের নিউরো অ্যানাটমি। ওইটা হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার পরেও কিনতে পারবে, এখন ওইটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। এরপর হচ্ছে আমাদের হিস্টোলজির জন্য একটা ছোট্ট বই লাগে, লাকি স্লাইড। তো এই লাকি স্লাইডটা কিনে ফেলবা, এটা হচ্ছে চন্দনা ম্যামের বই। আচ্ছা, এরপর আমাদের অ্যানাটমিতে ভালো করতে গেলে প্রচুর ফিগার দেখতে হয়। এখন তোমরা সবাই তো আমি জানি যে বোনস কিনে ফেলছো, বোনসটা না হয় হচ্ছে তোমরা বোনস দেখে দেখে পড়তে পারবে, বাট সফট পার্ট যেগুলো যেখানে অনেক ভিসের আছে সেগুলো কই থেকে পড়বা। তো এগুলোর জন্য আমাদেরকে ফিগার বেসড হইতে হবে। এখন এই ফিগার গুলো কই পাবে, এই ফিগার গুলোর জন্য তোমাকে একটা নিটারের অ্যাটলাস বই কিনে নিতে হবে। ঠিক আছে, লিটারের অ্যাটলাস বইটা ট্রাই করবা, অরিজিনাল যেটা আছে এইটা কেনার। এখন একটু ফ্যাক্ট হয়ে যায় যে কারো যদি একটু মনে হয় যে এটা ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যাচ্ছে জাস্ট 1.5 বছরের জন্য, আমাদের সময় মনে হয় বইটার দাম ছিল অরিজিনাল যেটা সেটা 1400 ছিল, এখন মনে হয় এটা 2000 কস্ট করে ফেলছে। তো যদি মনে হয় যে অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে, একটা ভালো সম্পর্ক আছে এরকম কোনো ফ্রেন্ডের সাথে, রুমমেটের সাথে, শেয়ারেও কিনে ফেলতে পারো। এটা জাস্ট 1.5 বছর পরে আবার পিজিতে লাগে, 1.5 বছর পরে আর লাগবে না। আর এটা প্রত্যেকদিন লাগে এরকম না, জাস্ট ছবিগুলো দেখার জন্য লাগে। তো এই জন্য তুমি যদি শেয়ারেও কিনে ফেলতে পারো, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানাটমির বুক লিস্ট। এরপর আসছে ফিজিক্স, সরি ফিজিওলজি। তো ফিজিওলজির জন্য কি কিনবা, ফিজিওলজির জন্য গাইটনটা কিনে ফেলবা। গাইটনটা কেনার পরে, গাইটনটার সাইজ অনেক বড়, তো তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট গাইটনটা পড়তে ভয় পাই, এবং হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে প্রচুর ভীতি কাজ করে। খুবই ভালো হয় যদি গাইটনটাকে ছোট ছোট করে কেটে ফেলো, কার্ড ওয়াইজ বা টার্ম ওয়াইজ, তিনটা ভাগ করলে ভালো হয় টার্ম ওয়াইজ। তো তখন দেখবো বইয়ের আকৃতিটা একটু ছোট হয়ে আসছে, এবং তখন যদি তুমি দত্তর সাথে কম্পেয়ার করো দেখবে যে এটা আসলে অত বড় বই না। সো এইভাবে ইয়ে করবা। এবং গাইডটা হচ্ছে পড়ার একটা ওয়ে আছে, আমি কিছুক্ষণ পরে সেটা বলে দিব, পড়ার ওয়ে নিয়ে তখন আলোচনা করবো। আপাতত বুক লিস্টে আসি, তো গাইডটা কিনে ফেললাম। এরপর হচ্ছে ব্লাডের জন্য স্যামসং রাইটস এর একটা বই পাওয়া যায়, যেটা মোটামুটি গাইটনের সাথে মিল্কের থেকে ফ্রি দিয়ে দেয়, বা যেখান থেকে কিনবা ফ্রি দিয়ে দেওয়ার কথা। এটা কিনতে পারো স্যামসং রাইটস এর ব্লাডের জন্য বইটা। আচ্ছা, আর কার্ডিওভাস্কুলারের জন্য অনেকে হচ্ছে সিসির বইটা কিনতে বলে, যদি পেয়ে যাও তাহলে দেখে দিও, না না পাইলেও সমস্যা নাই। এই হচ্ছে আমাদের হচ্ছে ফিজিওলজি বইয়ের তালিকা। এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রি একটা হচ্ছে টিচাররা কখনোই বলে না যে এবিসি কিনো, টিচাররা বেশ কঠিন কঠিন নাম বলে, লিপিঙ্কট, হারপার। তো কারো যদি কনফিডেন্ট থাকে যে ভাইয়া, কনফিডেন্স থাকে যে ভাইয়া আমি ওটা পড়তে পারবো, কিনে ফেলো, আমি তাকে হচ্ছে নিরুৎসাহিত করবো না, ডিমোটিভেটেড করবো না। বাট আমার মনে হয় এবিসি কিনলেই ইনাফ, এবিসি দিয়ে আসলে হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি মেইন টেক্সট বুক গুলো। এন্ড এর বাইরে আমাদেরকে অবশ্যই নোটবুক গুলো কিনতে হবে আমাদের রিটেনে ভালো করার জন্য, আমাদের বা হচ্ছে ভাইভাতে একটু গোছালো প্রিপারেশনের জন্য নোটবুকের কোনো অল্টারনেটিভ নাই, ওইটাও কিনতে হবে। সো আমি বলবো যে আমাদের এসএসএমসি তে আরিফ ভাইয়ের নোটবুকটাই বেশ ভালো, পপুলার, এবং আরিফ ভাইয়ের নোটবুকটা আসলেই ভালো। আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য খুব সুন্দর করে গোছালো ভাবে দেওয়া আছে, আমার পার্সোনাল রিকমেন্ডেশন এইটা। সো সাইড এইটাই ছিল হচ্ছে আমার বুকের প্রিফারেন্স। এখন নেক্সট কোশ্চেনে যদি যাও। আচ্ছা, অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে। অনেক সুন্দর একটা আমরা কথা শুনলাম তোমার কাছে। এটা আশা করি শিক্ষার্থীদের জন্য অনেক দিক নির্দেশনামূলক একটি লাইভ সেশন হতে যাচ্ছে। এবং আবার যারা হচ্ছে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এন্টিডোট মেডিকেল একাডেমির প্রথম লাইভ সেশনে। এবং এই সেশনে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিত্র তৌহিদ। ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় প্রফে প্রথম স্থান অধিকার করেছিলেন। আর তোমাদের সাথে এই সেশনে রয়েছি আমি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদ মোর্শেদ। এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছ তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও এই লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আবার অরিত্র তাহিদের কাছে চলে যাচ্ছি। অরিত্র তাহিদ, তো এখানে একটা কোশ্চেন, যেটা তুমি যে বললে যে পড়াশোনা, যে আমরা বই পড়লাম বা গাইড পড়লাম, আসলে আমরা এখন যেটা জানতে চাচ্ছি যে আমাদের তো আইটেম শুরু হবে কিছুদিন পরেই, তো আইটেমের জন্য আমরা কিভাবে পড়াটা গুছিয়ে আনবো
যেহেতু আমাদের পরবর্তীতে প্রফ দিতে হবে এবং আইটেমে কিন্তু আমাদের অনেক পড়াশোনা করা লাগে এবং সেই পড়াটা কিন্তু আবার 1 বছর বা 1.5 বছর পর গিয়ে আবার প্রফে আবার পড়তে হয়। তো কি করা যেতে পারে যাতে প্রফে আমাদের এই পড়াটাকে আমরা এমন ভাবে গুছিয়ে নিয়ে আসতে পারি যাতে খুব সহজে আমরা পরবর্তীতে প্রফে ভালো করতে পারি? আচ্ছা, তো আমাদের ম্যাক্সিমাম মেডিকেল গুলোতে মানে ছোট ছোট যেই পরীক্ষাগুলো হয়, সবচেয়ে ছোট যে পরীক্ষা সেটার নাম হচ্ছে আইটেম। জুনিয়র যারা শুনছো তাদের ক্লারিফিকেশনের জন্য। তো এই আইটেমটা হচ্ছে আমরা স্কুল কলেজে যেটা করতাম, আমরা স্কুল কলেজে আমাদের প্রত্যেক দিন কিছু একটা পড়া দেওয়া থাকতো এবং পরের দিন গেলে আমাদেরকে হয়তো টিচাররা লিখতে দিত সেই পড়াটা। বা কোচিং গুলোতে মানে কোচিং গুলোতে যেরকম ছোট ছোট পরীক্ষা হইতো, আমাদের একটা পরীক্ষার সিলেবাস দেওয়া থাকতো এবং পরের দিন সেই পরীক্ষাটা হতো। সো আইটেমকে আমরা ওইটার সাথে কম্পেয়ার করতে পারি। একটু বেসিক ডিফারেন্স হচ্ছে আইটেম গুলো মোটামুটি ইউজুয়ালি ভাইভা নেওয়া হয়, খুব রেয়ার কেসে রিটেন নেওয়া হয়। সো আইটেম গুলোতে ভালো করার জন্য বা আইটেম গুলোর প্রিপারেশন কিভাবে দিব, আইটেমের জন্য ছোট ছোট টপিক থাকে। সো সেই টপিকটা এখন হচ্ছে ক্লাসে প্রথমে শেষ করা হয়, মানে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী। যদিও অ্যানাটমিতে সেটা ঠিকঠাক মতো শেষ করা হয়, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে দেখা যায় টিচাররা আসলে প্রচুর আইটেমের চাপে অনেক সময় সেটা শেষ করতে পারে না, বাট মোটামুটি দেখিয়ে দেয়। সো ক্লাসটা ভালো মতো করবো প্রথমত। ক্লাস যেমনই হোক ক্লাস করতে হবে ভালো মতো। এই ক্লাসটা করার পরে আমরা হচ্ছে যেদিন যে আইটেমটা থাকবে একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট আইটেম থাকে, তো আমরা সেই আইটেমটার প্রিপারেশনের জন্য অবশ্যই মেইন বইটা পড়বো। আইটেমের সময় যদি মেইন বই কোনো কারণে ঠিকঠাক মতো পড়তে না পারো, সেটা পরবর্তীতে পড়ে নেওয়ার ট্রাই করবো, বাট মেইন বইটা দেখে নিবা। বায়োকেমিস্ট্রির জন্য তো আমি এবিসি বলছি, এবিসি পড়লে মোটামুটি আইটেমের জন্য কভার আপ হয়ে যায়। ফিজিওলজির জন্য হচ্ছে তোমার গাইডনটা পড়লে হয়ে যায়, প্লাস তার সাথে গাইড থেকে হচ্ছে কি কি কোশ্চেন আসে ওটা দেখে নিতে হয়। আর অ্যানাটমির জন্য অবশ্যই তত্ত্বটা পড়ে নিতে হয়। তো আইটেমের জন্য আমরা আইটেমে কিছু স্পেসিফিক কোশ্চেন করা হয়, কিছু ভালো ভালো কোশ্চেন করা হয়। আমরা এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি কি কি কোশ্চেন করে, এই সোর্স এই ব্যাপারগুলো আমরা কই থেকে জানবো। তো এই ব্যাপারগুলো জানার এখন বিভিন্ন ওয়ে আছে। তোমরা ইউটিউব খুললে বিভিন্ন ভিডিও দেখতে পাবা, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবা যে বিভিন্ন আইটেমের উপর বিভিন্ন ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমরা এইগুলো ফলো করতে পারো। এবং এইগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার ইউটিউবে বেশ ভালো ভালো প্রফেসররা যারা ভিডিও নেয়, তাদের থেকে তোমরা যদি হচ্ছে তাদের ক্লাসগুলো করো যে আইটেমে অ্যাকচুয়ালি কি কি কোশ্চেন ধরে, সেগুলো যদি তোমরা হচ্ছে মোটামুটি সাজায় ফেলতে পারো, তাহলে মোটামুটি আইটেমের প্রিপারেশন হয়ে যায়। আবার ধরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমাদের এই প্ল্যাটফর্মে কথা বলি, আমরা অ্যান্টিডোটের কথা বলি, তো এখানেও বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করা হবে। তোমরা যদি এই ক্লাসটা আইটেম ওয়াইজ ফলো করতে পারো, যে আমার নেক্সট দিনে যে আইটেমটা আমি সেটা ফলো করব, তো তাহলে হচ্ছে তোমরা বেনিফিশিয়াল হবা। এখন হচ্ছে এই ক্লাসগুলো করার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে বইটা বেসিক্যালি পড়তে হবে এবং ক্লাসগুলো থেকে তুমি জাস্ট জানবে কি কি কোশ্চেন করে এবং বই থেকে সেগুলোর অ্যান্সার ফাইন্ড আউট করার ট্রাই করবা। সো এইভাবে মোটামুটি একটা আইটেমের প্রিপারেশন তুমি নিতে পারো, সেটা অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক, বায়োকেমিস্ট্রি হোক। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? আচ্ছা, ধন্যবাদ তোমাকে অরিত্র। এখানে মেইন বই এবং গাইড এটা আসলে সামঞ্জস্য কিভাবে করা যায়, এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে গাইড বই ওকে, তো পড়লাম কিন্তু অনেকের মনে এই খোঁটাটা থেকে যায় যে আচ্ছা মেইন বই তো পড়া হচ্ছে না, তো মেইন বইয়ের সাথে গাইড বই আমরা কিভাবে সামঞ্জস্য করতে পারি? আচ্ছা দেখো, আমাদের যেমন ধরো হচ্ছে আমরা ক্লাস 9 কিভাবে পড়তাম, বা আমাদের সৃজনশীল যে অ্যান্সার গুলো আমরা করতাম সেগুলো আমরা কিভাবে করতাম, আমরা কিন্তু বেসিক্যালি ফার্স্টে বই পড়তাম, বই পড়ার পরে আমরা গাইডটা পড়তাম, তাই না? তো বই থেকে আমাদের ধরো কোনো একটা গল্প আছে, আমরা ওই গল্পটা পড়ে নিলাম, বাংলা প্রথম পত্রে কোনো একটা গদ্য আছে, পদ্য আছে, আগে কিন্তু আমরা ওইটা পড়ে নিই, ওইটার শব্দার্থ পড়ে নিই, ওইটার মূল ভাব পড়ে নিই। এরপরে না আমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করা শুরু করি, তাই না? সো এই ক্ষেত্রে অ্যানাটমির ক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটাই ফলো করবা। তোমরা অ্যানাটমির ক্ষেত্রে মেইন বই পড়বা, বিভিন্ন ভিডিও দেখবা, দেখে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করবা, তুমি ব্যাপারগুলো যাতে ভিজুয়ালাইজ করতে পারো, তুমি ফিজিওলজি কোনো একটা প্রসেস যাতে তোমার চোখের সামনে ভাসে যে এটা এভাবে এভাবে হচ্ছে, এইটার জন্য কিন্তু তোমাকে মেইন বই পড়তে হবে। নেক্সট তোমাকে পরীক্ষায় ভালো করার জন্য গাইড করতে হবে। এখন গাইডটা কিভাবে করবা? ধরো তুমি ফিজিওলজি, তুমি অ্যানাটমির কথা চিন্তা করো, অ্যানাটমি তুমি লিভারটা পড়ে ফেললা বই থেকে, লিভারের হিস্টোলজি পড়লা, লিভারের বই থেকে ধরো বইয়ে গ্রস লেখা আছে, গ্রস পড়লা, লিভারের হিস্টোলজিটা ধরো দত্ত থেকে পড়লা, সাথে ডিফিউরি খুলে ডিফিউরির ছবিগুলো দেখলা, লিভারের গ্রসটার জন্য ধরো মিটারের ছবিগুলো দেখলা, বিভিন্ন ভিডিও দেখলা লিভারের উপর, এইগুলো থেকে তুমি মোটামুটি জানতে পারবা যে তোমাকে আইটেমে কি কি কোশ্চেন ধরা হবে। এগুলো সব হয়ে গেল, এরপর তুমি গাইডটা খুলো, গাইডটা খুলে তুমি দেখো গাইডে কি কি কোশ্চেন আসে, সেটার অ্যান্সার গাইডে কি কিভাবে সাজানো আছে, তুমি সেইভাবে দিতে পারছো কিনা, এইভাবেই গাইডটা দেখবা। এবং গাইড থেকে বেসিক্যালি রিটেনের জন্য দেখতে হবে, এবং রিটেনের জন্য হচ্ছে আমাদের প্রিভিয়াস সালে বারবার আসা কোশ্চেন গুলো এইগুলো দেখতে হয়ে যায়।
সো এই গেল আমাদের অ্যানাটমি। এবার আসলে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে আমরা কিভাবে গাইডের সাথে সামঞ্জস্য করব। দেখো ফিজিওলজি হচ্ছে সত্যি কথা বলতে গাইডনে অনেক কিছু। এখন তুমি যদি কোনো একটা ভালো ভিডিও ফলো করতে পারো বা ভালো একটা আউটসোর্স থেকে তুমি হচ্ছে ফলো করতে পারো, সেক্ষেত্রে যদি তুমি গাইডনটা সিলেক্টিভ রিডিং দাও তাও হয়ে যাবে। এখন সিলেক্টিভ রিডিং বলতে আমি কি বুঝাচ্ছি, তুমি গাইডটা খোলো, গাইডটাতে দেখো কি কি কোশ্চেন আসে। একটা কোশ্চেন যে এইটা ইলাবোরেট করো, এটা এক্সপ্লেন করো, ওই প্যারাটা পড়ো। ওই প্যারাটা পড়ার পর দেখবা নিচে সুন্দর করে রেফারেন্স দেওয়া আছে যে গাইটনের অমুক পেজ থেকে এটা নেওয়া হয়েছে, গাইটনের ওই পেজটাতে যাও, ওই প্যারা রিলেটেড উপরের প্যারা নিচের প্যারা এইগুলো পড়ো। করলে কি হবে, ওই কোশ্চেনটার কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে তুমি ছোট ছোট কোশ্চেন, মানে যাদের পক্ষে আসলেই গাইটন থ্রোলি রিডিং দেওয়া সম্ভব না, তাদের জন্য এই পদ্ধতিটা অনেক ইফেক্টিভ। আমি নিজেও ফার্স্টের দিকে কার্ডগুলো এইভাবেই করতাম, কোশ্চেনটা দেখতাম, অ্যান্সারটা দেখতাম, ওই অ্যান্সারটা যে সোর্স থেকে নেওয়া হয়েছে ওই সোর্সে গিয়ে ওইটার আশেপাশে যা যা আছে এগুলো সব মোটামুটি একটা অ্যানালাইসিস করতাম। এবং সেই ক্ষেত্রে আমি ওইটুকুর জন্য যা হেল্প লাগে বিভিন্ন গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ছোট ছোট জিনিসপাতি দেখে নিতাম। এইভাবে মোটামুটি তোমার ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির জন্য তোমরা এইভাবে ফলো করতে পারো। আচ্ছা, অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে। তো এখানে আরেকটা প্রশ্ন আসছে, যেহেতু অ্যানাটমির কথাটাই এসে পড়েছে, তো অ্যানাটমির ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে বোনস আর একটা হচ্ছে ভিসেরা। তো বোনস এবং ভিসেরা হচ্ছে আমাদের টিউটোরিয়াল ক্লাসে দেখানো হবে তোমরা যখন তোমাদের মেডিকেল ক্লাসে যাবা। তো বোনস এবং ভিসেরা দেখা আসলে কিভাবে দেখবো, বা ভিসেরা দেখার সময় আমরা আসলে কোন কোন দিককে আসলে মেনটেন করব, বা ওইটা পরবর্তীতে আমি কিভাবে মনে রাখবো, বা ওইটা কিভাবে পড়বো, বোনস এবং ভিসেরাটা। আচ্ছা, আমাদের হচ্ছে বোনস এবং ভিসেরা মানে এগুলো খুব হাতে নিয়ে দেখতে হয়। শুধু বোনস আর ভিসেরা না, ক্যাডাভারেরও একটা পার্ট আছে যেখান থেকে ডিসেকশন আসে, হিস্টোলজিতে কিছু স্লাইড আছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে অ্যানাটমির জন্য অনেক ভাইটাল। বোনসের ব্যাপারটা হচ্ছে বোনস আমাদের হাতে থাকে, আমরা বোনসটা যখন পড়ি, পড়ার সাথে সাথে বোনসটা মিলায় পড়তে পারি। বা আমি যে সোর্স গুলোর কথা বললাম, বিভিন্ন ইউটিউব ভিডিও, বা তোমরাও হয়তো বা অ্যান্টিডট থেকে অনেক ভালো ভালো কিছু ক্লাস কন্ডাক্ট করবা। তো এই ক্লাসগুলোর সাথে যদি কোনো স্টুডেন্ট মিলায় মিলায় বোনস বা ভিসেরা, ভিসেরা তো আমাদের হাতে থাকে না, বোনস যেটা এটা ধরে ধরে পড়তে পারে। এবং বিভিন্ন ফিগার, আমাদের হচ্ছে সেলিম রেজা স্যারের অস্টিওলজির জন্য একটা বই আছে, এই বইটাতে হচ্ছে অনেক সুন্দর করে সবগুলো বোনস এর কোথায় কি অ্যাটাচমেন্ট আছে এগুলো দেওয়া আছে। তো আমি স্টুডেন্টদেরকে এই অস্ট্রিওলজির বইটা কিনতে সাজেস্ট করবো, কারণ অস্ট্রিওলজির যে নিচার আছে ওই পার্টটা ওখানে আছে। সো ওইটা থেকে আমাদের অ্যাটাচমেন্ট গুলো দেখে নিতে হবে, রিলেশন গুলো দেখে নিতে হবে, এগুলো হচ্ছে আমরা দেখে 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 ভিজুয়ালাইজ করবো। আমরা শুধু মুখস্থ করবো না, আমরা ব্যাপারগুলো যদি দেখতে পারি, আমরা ব্যাপারগুলো যদি আমাদের মনে গেঁথে রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য ইনাফ। এরপর আসলে ভিসেরা বা ডিসেকশন। তো এইগুলোর জন্য যেটা হয়, আমাদের হুট করে একদিন আমরা যাওয়ার পরে দেখা যায় যে আজকে স্টোমাক পড়াচ্ছে বা আজকে লার্জ ইন্টেস্টাইন পড়াচ্ছে। তো টিচার যেগুলো বলে দেয় ওইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই জায়গায় এটা থেকে, এই জায়গায় এটা থেকে। তো ফার্স্টেই তো আর সব স্টুডেন্টরা ক্যাচ করতে পারে না, সেক্ষেত্রে যারা একটু ক্যাচ করতে পারে, টিচার চলে যাওয়ার পরে ডিপার্টমেন্ট থেকে ভিসেরাটা নিয়ে অন্য কাউকে দিয়ে যদি আমরা ডেমো নিই, যে একটু বুঝতে পারছে, বা আমরা 4-5 জন এক একজন এক একটা বুঝতে পারলাম, তো আমরা এক একজন এক একটা মিলে একটু ডিসিশন নিলাম যে এটা তাহলে এটা এটা এটা। তো সবাই মিলে যদি একটু বসি, সেক্ষেত্রে আমার মনে হয় ইফেক্টিভ হয়। বা আমাদের যে ক্যাডাভার গুলো আছে যেখানে আমরা ডিসেকশন দেখি, সেক্ষেত্রে হয়তো বা একজন গিয়ে যদি একটু দেখায় দেয় যে এটা এটা ম্যাডাম এইভাবে বলছিল, কিংবা ম্যাম যখন দেখা যায় তখন একটু ভিডিও করা যায় চাইলে, এবং সেটা বারবার দেখা যায়। তো এগুলো আমাদেরকে যেটা করতে হবে, এগুলো বাদ বাধা মুখস্থের ব্যাপার না, এগুলো হচ্ছে আমাদেরকে বারবার দেখে 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 ভিজুয়াল ফিল্ডে, ভিজুয়াল মেমোরিতে মুখস্থ করাইতে হবে যে এটা অ্যাকচুয়ালি এইটা। আচ্ছা, অনেক ধন্যবাদ অরিত্র। সব যারা আমাদের সাথে এখন যুক্ত হচ্ছ তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ সেশনটিতে। আমাদের সাথে রয়েছেন অরিত্র তাওহিদ এবং আমি রয়েছি সাইদ মোর্শেদ। তোমরা যারা যুক্ত হয়েছো তারা কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো লিখে দিতে পারো। আমরা পরবর্তীতে কিউএনএ সেকশন যখন আমরা যাব তখন হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা হচ্ছে আইটেম, কার্ড, টার্ম, প্রফ এগুলো সম্পর্কে এখনো জানো না, তাদেরকে একটু বলে দিই। আইটেম হচ্ছে মেডিকেলের, যে তুমি যখন প্রথম যাবা, তো সেটা হচ্ছে সবচেয়ে ছোট পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষাটা প্রায় প্রতিদিনই থাকে। তোমাকে একটা টপিক পড়ানো হবে তোমার লেকচার ক্লাসে, এবং সেই লেকচার ক্লাসে যে টপিকটা পড়ানো হয়েছে সেটার উপর তোমার একটা ভাইবা হবে। তোমার যে টিউটোরিয়াল ক্লাস হবে সেই টিউটোরিয়াল ক্লাসে যে তোমার টিচার থাকবেন তিনি হচ্ছে তোমার এই আইটেমটা নেবেন। এবং এরকম 10টা বা হচ্ছে 11টা বা অনেক সময় 15-20টাও হয়। তো এরকম আইটেম নিয়ে আমাদের একটা করে কার্ড হয়। এই কার্ড যেগুলা, সেই কার্ড প্রায় 2টা বা তোমার হচ্ছে 3-6 এরকম থাকে।
সো এরকম 3টা কার্ড নিলে পরবর্তীতে তোমরা হচ্ছে একটা টার্ম দিবা, এরকম টার্ম হয়তো 2টা দিতে হয় বা 3টা দিতে হয়। এই 3টা টার্ম দেওয়ার পর তোমাদের যত টপিক তোমরা পড়েছো এই 1 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সেই টপিকগুলো নিয়ে তোমার হচ্ছে পরবর্তীতে প্রফ পরীক্ষা দিতে হয়। এবং এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাকে ভাইবাও দিতে হবে এবং রিটেন পরীক্ষাও দিতে হবে। সুতরাং এবং তোমার যে অ্যানাটমি রয়েছে সেখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দুইখানে কিন্তু 3খানেই তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে কিন্তু পাশ করে যেতে হয়, না হলে কিন্তু তোমার পরীক্ষায় পাশ আসবে না। তো আমাদের এই যে আমাদের যে মেডিকেল যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো এখানে অরিত্র তৌহিদ বলেছিলাম যে লেকচার ক্লাসে অবশ্যই আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, কেননা তোমার যদি 75%-এর মতো যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে না, তখন কিন্তু তোমাকে পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। তো আমরা আবার চলে যাচ্ছি অরিত্র তৌহিদের কাছে। অরিত্র তৌহিদ, তো এখানে আরেকটা যেটা প্রশ্ন চলে আসে যে সবাই বলে মেডিকেলের পড়াশোনা হচ্ছে অনেক মুখস্থ নির্ভর, আমাদের সবসময় মুখস্থ করতেই হবে। তো এটা কি আসলে সত্যি নাকি আমাদেরকে বুঝে পড়তে হবে? অনেকে বলে যে বুঝে পড়তে গেলে অনেক টাইম লাগবে, অনেকে আবার বলে মুখস্থ করলে তো তুমি পারবা না ঠিক মতো, পরবর্তীতে যে হোঁচট খাবে। তো আসলে কিভাবে পড়াশোনাটা করা উচিত আমাদের? আচ্ছা, আমার কাছে কি মনে হয় যে তোমার দেখো, আমাদের হচ্ছে পরীক্ষা নির্ভরও করতে হবে, আমাদেরকে ভালো ক্লিনিশিয়ান হওয়ার জন্য করতে হবে। তুমি একটা ভার্সিটিতে যাও, তারা কিন্তু বেসিক্যালি তাদের সিজি হাই উঠাইতে হবে এবং বিভিন্ন স্কিলের জন্য তারা পড়বে। তাদের কিন্তু এরকম না যে তাদের ভালো ক্লিনিশিয়ানও হইতে হবে, আবার হচ্ছে তোমার ভালো পরীক্ষায়ও ভালো করতে হবে। বাট আমাদের কিন্তু এটা একটা হচ্ছে মানে বাই ডিরেকশনাল একটা ব্যাপার, যে আমাদেরকে ভালো পরীক্ষায় পাশ করে যেতে হবে, কারণ তাছাড়া তুমি হচ্ছে বহুদিন আটকে থাকবা। আবার আমাদেরকে কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে, তাছাড়া তুমি অ্যাজ এ ক্লিনিশিয়ান হচ্ছে ভালো করতে পারবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বুঝে পড়াটাও জরুরি, আবার কিছু জিনিস আমাদেরকে মনে রাখাটাও জরুরি। দেখো, মুখস্থ বলতে বোঝানো হয় যে আমরা শুধু না বুঝে মুখস্থ ব্যাপারটা আলাদা এবং মুখস্থ করার ব্যাপারটা আলাদা। আমাদেরকে মুখস্থও করতে হবে, কিন্তু আমরা না বুঝে কিছু মুখস্থ করবো না। তো দেখা যায় যে এরকম কিছু আছে যে অনেকে আমাদেরকে ভয় দেখায় যে বুঝে বুঝে পড়তে গেলে তো অনেক টাইম লাগবে। ঠিক আছে, আমার যতটুকু আমি বুঝতে পারি আমি সেটার জন্য তো অ্যাটেন্ড করবো, আমি তো না বুঝে মুখস্থ করবো না। আমি অ্যানাটমি যেগুলো আছে বা ফিজিওলজি যেগুলো আছে, এগুলো যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো, তোমার না মুখস্থ করা অনেক সহজ হয়ে যাবে বা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার লাইন বাই লাইন ধরে মুখস্থ করতে হবে। তুমি দেখবে তোমারই রুমের 5 ঘন্টা ধরে যেটা মুখস্থ করতেছে, তুমি 1 ঘন্টায় সেটা বুঝলে আধা ঘন্টায় সেটা মুখস্থ করে ফেলতে পারবা। তো এইরকম আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে এবং এরপর দেখবো যে আমাদের মুখস্থ বা মনে রাখতে এমনি পারতেছে। এখন মুখস্থ যদি আবার না করি তাহলে কি সমস্যা হবে? আমি ব্যাপারটা বুঝি কিন্তু আমি পরীক্ষায় লিখতে পারতেছি না। আমি বুঝি যে এইটার কারণে এই 6টা জিনিসপাতি হয়, বাট ওই 6টার নাম আমার মনে নাই, আমি তো পরীক্ষায় লিখতে পারবো না। তুমি আমাকে কোশ্চেন করতেছো, তুমি আমার এক্সামিনে তুমি হচ্ছে আমাকে কোশ্চেন করতেছো, তুমি আমার প্রফেসর ভাইভাতে কোশ্চেন করতেছো, আমি অ্যান্সার করতে পারতেছি না, অথচ আমি ব্যাপারটা বুঝি। ব্যাপারটা বুঝি আমার মুখে অ্যান্সার বের হচ্ছে না, কেন? কারণ আমি মুখস্থ করি নাই। তো আমাকে মনেও রাখতে হবে, আমাকে পড়তে হবে। ধরো এই যে আমার হচ্ছে টিবিআর অ্যান্টিরিয়র সার্কিট দিয়ে এই 5টা স্ট্রাকচার পাস করতেছে, টিবিআর পোস্টেরিয়র সার্কিট দিয়ে এই 5টা স্ট্রাকচার পাস করতেছে। আমি ব্যাপারগুলো ভিজুয়ালাইজ করতে পারি এবং তখন আমার এটা মনে রাখা সহজ হবে। এখন আমি যদি হচ্ছে মনে না রাখি, আমি যদি খালি ভাবি যে এই 5টা স্ট্রাকচার পাস করে একবার রিডিং দিয়ে চলে গেলাম, পরীক্ষার হলে গিয়ে দেখবো আমার মুখ থেকে একটা বেরোচ্ছে, 2টা বেরোচ্ছে, আর বেরোচ্ছে না, মনে নাই। আমাকে মনেও রাখতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে ভিজুয়ালাইজও করতে হবে। আচ্ছা, তো পরীক্ষার বিষয়টি যখন চলে আসলো তখন আরেকটা প্রশ্ন চলে আসে যে আমাদের যে রিটেন এবং ভাইবা, আগে আমরা রিটেনের কথাটাই বলি, রিটেনে আসলে কিভাবে ভালো করা যায় এবং ভালো মার্কস উঠানো যাবে কিভাবে? আচ্ছা, তো আমাদের মোটামুটি হচ্ছে আমরা পড়াশোনা যে যদি কেউ ফ্লোতে করতে পারে, আইটেম গুলোর সময় আইটেম গুলোর প্রিপারেশন, কার্ডের সময় কার্ডের প্রিপারেশন ঠিকঠাক মতো নিতে পারি, তো টার্মে রিটেন বা কার্ডে রিটেনের আগে সে এতটা প্যারা লাগে না। তো সেক্ষেত্রে রিটেনের জন্য আমরা বলবো যে আমরা অবশ্যই রিটেনের জন্য নোটবুক ফলো করবো। টিচাররা বলে যে কেন তোমরা নোটবুক থেকে পড়বা, দ্যাট ডাজন্ট মিন যে তুমি রিটেনের সময় নোটবুক পড়বা না। রিটেনের জন্য নোটবুক ফলো করলে মোর দেনই না। অ্যান্ড হচ্ছে তোমার আমরা ভাইবার জন্য অবশ্যই মেইন বই পড়বো, আশেপাশের কিছু অ্যাক্সেসরি সোর্স গুলো ফলো করবো। বাট রিটেনের জন্য আমাকে গাইড বই পড়তে হবে, গাইড বই বারবার আসা কোশ্চেন গুলো আমরা দেখবো। এখন হচ্ছে আমাদের মেডিকেলে যেরকম প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক প্রোভাইড করা হয়, অনেক ক্ষেত্রেই দেখি যে সিনিয়ররা তাদের কোশ্চেন গুলো দিয়ে দেয়, টার্মের কোশ্চেন গুলো।
সো এরকম একটা কিছু পাইলে সেটা ফলো করলেই মোটামুটি হয়ে যায়। অনেকে দেখা যায় যে রিটেনের আগেও সব করতে যায়, তো রিটেনের আগে আসলে সব করতে গেলে আলটিমেটলি কোনোটার প্রিপারেশনই ভালো মতো হয় না। যে কোশ্চেন গুলো বারবার আসে ওইগুলো করলেই হয়। এবং তুমি কোশ্চেন গুলো সুন্দর মতো করে তোমার নিজের প্যাটার্নে ফেলবা। রিটেনে বেশি মার্ক পাওয়ার হচ্ছে ট্রিক্সটাই হচ্ছে এই জায়গায় যে তুমি তোমার খাতাটাকে কতটা আলাদা করতে পারছো, ঠিক আছে? ধরো আমার সামনের রোল, আমার পেছনের রোল, আমরা সবাই একই সোর্স থেকেই পড়াটা পড়ে যাচ্ছি, একই গাইড থেকেই মুখস্থ করে যাচ্ছি। তো আমি যদি সেম জিনিসগুলোই পরীক্ষার হলে লিখি, সেও যা লিখতেছে আমিও তা লিখতেছি, আমার পরের জন্য তা লিখতেছে, গদ বাঁধা অ্যান্সার, টিচার কিন্তু গদ বাঁধা মার্ক দিয়েই চলে যাবে, টিচার কিন্তু কোনোটা পড়ারই ইন্টারেস্ট পাবে না। সো সেক্ষেত্রে তোমাকে তোমার খাতাটাকে আলাদা করতে হবে, তোমার খাতাটার প্রেজেন্টেশন থাকবে অন্যরকম। তোমার খাতাতে তুমি খুব সুন্দর করে কোশ্চেনের অ্যান্সারটা লিখবা, তোমার খাতাতে তুমি প্যারা প্যারা করে লিখবা। দেখা যাচ্ছে একটা জিনিস সবাই খুব র্যান্ডমলি অনেকগুলো নাম্বার লিখে যাচ্ছে, তুমি সেই র্যান্ডম নাম্বার গুলোকে একটা টেবিলে প্রসেস করে লিখতেছো। তুমি দেখা যাচ্ছে গাইডে একটা চিত্র ছিল, ফিগার ছিল, তুমি এখানে হচ্ছে ফিগারটা দিয়ে দিচ্ছ। বা অ্যানাটমির ক্ষেত্রে স্পেশালি ট্রাই করবা যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে ছোট ছোট করে ফিগার দেওয়ার, রিলেটেবল ফিগার, অবশ্যই রিলেটেবল হইতে হবে। তো রিলেটেবল ফিগার দিয়ে দিলা। এরপর তুমি হচ্ছে ফিজিওলজিতে কিছু গ্রাফ ইউজ করলা। আহ, আহ, তারপর হচ্ছে দেখবা যে তোমরা শুরুতে যাওয়ার পরে দেখবা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা গ্রাফ আছে সুন্দর করে। কারণ ফিজিওলজি রিটেনে কিন্তু সবাই ওই গ্রাফটা দিয়ে আসবে না, তুমি দিয়ে আসবা। তুমি লেখা কিছুটা কমে দিলা, দিয়ে এই কাজটা করলা। তুমি অ্যানাটমিতে যদি টাইম কনজেস্টেড হয়ে যায়, তুমি অ্যানাটমির কিছু লেখা কমে গিয়ে ফিগারের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর ট্রাই করলা। তো এগুলো তুমি কখন পারবা? যখন তুমি গদবাতা মুখস্থ করবে না, যখন তুমি ব্যাপারগুলো ফিল করতে পারবা, তখনই তুমি এটা পারবা। এই জন্য তোমাকে প্রিপারেশন এইভাবে নিতে হবে। এবং রিটেন কোশ্চেনের জন্য তুমি যখনই গাইড গুলো পড়ছো, তুমি ওই কোশ্চেনটা দেখে যে এই কোশ্চেনটা যদি 3 মার্কের আসে, আমি ঠিক কোন কোন লাইন গুলো লিখবো ওইটা আমার মাথায় আগে থেকে প্ল্যান করা থাকবে। কারণ পরীক্ষা হলে না ওই প্ল্যান করার জায়গা না, যে আমি তো এটা পড়ে আসছিলাম বড় কোশ্চেন, এটা ছোট কোশ্চেন আসছে, আমি কেমনে লিখবো। তো তোমার ওই প্ল্যানটা আগেই থাকবে। বা আমি এখানে একটা প্যারা আছে, এত বড় একটা প্যারা আছে, আমি এটাকে 6টা পয়েন্টে ভাগ করে লিখবো। আমি 6টা পয়েন্টের 6টা নাম দিব। বা এই প্যারার ঠিক এই মাঝখানের জায়গাটাতে আমি একটা ফিগার দিব। এইগুলো তুমি যখন রিটেনের প্রিপারেশন নিবা, তখন শুধু গাইড বহু মুখস্থ না করে গিয়ে এটাকে কত সুন্দর করে প্রেজেন্ট করা যায়। এখন প্রেজেন্টেশন মানে তো আর শুধু এটা বোঝায় না যে আমার হাতের লেখা সুন্দর না ভাই, আমি কিভাবে প্রেজেন্ট করবো। শুধু হাতের লেখা না ভাইয়া, হাতের লেখা থাকবে, এখানে ফিগার থাকবে, এখানে টেবিল থাকবে, এখানে গ্রাফ থাকবে। তুমি রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে এসে তুমি হচ্ছে এখানে বসায় দাও। এইভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। রিটেনে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা অনেক দিন ধরে এমসিকিউ বেসড পড়াশোনা করে আসছি, তো মেডিকেল প্রিপারেশনের জন্য আমাদের হুট করে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কার্ড এক্সাম, ধরো আমাদের যেমন কার্ড এক্সাম 50 মার্কের হয়, এবং এখানে আমাকে 8টা কোশ্চেন লিখে আসতে হয়, ঠিক আছে? তো আমার মাথায় থাকবে যে 50 এক্সাম মানে 50 মার্কের এক্সামের জন্য আমি 60 মিনিট সময় পাচ্ছি। 60 মিনিটে আমাকে 8টা কোশ্চেন লিখতে হবে, তবে এই 60 মিনিটকে 8টা ভাগে ভাগ করবো। এবং এখান থেকে আমি রিভিশনের কিছু টাইম রেখে দিয়ে আমি 8টা ভাগে ভাগ করবো। আমি যাতে প্রত্যেকটা কোশ্চেনে সেম টাইম দিয়ে আসতে পারি। আমি একটা কোশ্চেন অনেক বড় লিখে আসলাম, আমার কিন্তু আলটিমেটলি ওখানে ফুল মার্কের বেশি দেওয়ার কোনো চান্স নাই। বাট আমি এটা করতে গিয়ে একটা কোশ্চেন ছেড়ে আসলাম, ওখানে কিন্তু কোনো মার্কস পাবো না। সো আমাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইম ভাগ করে নিয়ে যাইতে হবে মাথার মধ্যে। যেমন আমরা ছোটবেলায় না সৃজনশীল লিখতাম, আমাদের 2 ঘন্টা 20 মিনিট ছিল, আমাদের হচ্ছে 7টা মনে হয়, তাই না? 6টা কি 7টা সৃজনশীল লিখতে হতো, আমাদের প্রত্যেকটা সৃজনশীলের জন্য আমরা 20 মিনিট পাইতাম। দেখো তুমি যদি একটা সৃজনশীল 40 মিনিটে লেখো, আরেকটা সৃজনশীলের টাইম কিন্তু কভার করতে পারবে না। সো এখানেও আমাদের মাথার মধ্যে টাইম ভাগ করে থাকতে হবে যে রিটেনের কোশ্চেনের জন্য আমি কতটুকু টাইম দেবো। আমার 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপ, ধরো আমার 3 ঘন্টা পরীক্ষা হলে আমার যাতে সেম টাইম প্রত্যেকটার জন্য বরাদ্দ থাকে, আমার যাতে প্রত্যেকটা কোশ্চেনের জন্য সেম টাইম বরাদ্দ থাকে, আমাকে এইভাবে ভাবতে হবে। এটা হচ্ছে রিটেনের টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে। সো এই ছিল বেসিক্যালি রিটেনের প্রিপারেশন নিয়ে কথা। আচ্ছা, অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে। তো যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইনস্টিটিউট মেডিকেল একাডেমির লাইভ সেশনে। আজকে আমাদের সাথে রয়েছে অরিত্র তাওহিদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম প্রফ এবং দ্বিতীয় প্রফে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। তো যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং কমেন্ট সেকশনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অরিত্র তাওহিদের জন্য তোমরা হচ্ছে প্রশ্নটি লিখে দিও। এবং যারা যদি তোমাদের বন্ধুরা থাকে তাদেরকে এখানে মেনশন করে দাও। এবং আমরা চলে যাচ্ছি আবার অরিত্র তাহিদের কাছে। তবে তার আগে একটা জিনিস বললাম যে রিটেনের কথাটা, রিটেনের কিন্তু তোমার আলাদা আলাদা ভাবে রিটেনও পাস করতে হয় এবং ভাইভাতেও পাস করতে হয়।
সুতরাং রিটেনের ক্ষেত্রে আমরা এতদিন যেরকম লিখে এসেছি, এখানে মেডিকেলের জিনিসটা একটু অন্যরকম। এখানে আগে তো আমরা হয়তো বাংলা ভার্সনে থাকলে বাংলা ভার্সনটা লিখেছি, বাংলা ভার্সনে লিখেছি, কিন্তু এইখানে আমাদের সবকিছু হচ্ছে ইংরেজিতে, যেটা কোপ আপ করতে অনেকের হয়তো প্রবলেম হতে পারে। তো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে যতদিন যাবে আমরা তত ভালো করতে থাকবো এবং সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আজকে সেই গাইডলাইন নিয়ে কিন্তু আজকে আমাদের এই এন্টিডোট মেডিকেল একাডেমির লাইভ সেশনটি। এবং এখানে এন্টিডোট মেডিকেল একাডেমি নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি। এন্টিডোট মেডিকেল একাডেমি হচ্ছে একটি অনলাইন ভিত্তিক মেডিকেল প্ল্যাটফর্ম, যেখানে আমরা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং অ্যানাটমি নিয়ে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সহজে বোঝানোর চেষ্টা করব। এবং কিছুদিন পরে আমাদের হচ্ছে একটি কোর্স আমরা চালু করতে যাচ্ছি, এবং সেখানে কিন্তু যে অরিত্রতা হয়ে বললো যে আমাদের পড়াশোনা কিন্তু সবসময় মুখস্থ নির্ভর হওয়া উচিত নয়, সেখানে আমাদের বুঝে বুঝে পড়তে হবে। সো এই বুঝে পড়ানোর এবং আমরা তোমাদের যাতে সবকিছু কনসেপ্ট ভালো হয়, ইউটিউবে অনেক সময় দেখতে পাবা যে সব যে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সাথে মিলে না অনেক সময় পড়াগুলো, সুতরাং অনেক সময় আবার বুঝতেও সমস্যা হয়। সো সো সেই সমস্যাগুলো যাতে ফেস না করতে হয় সেই জন্য হচ্ছে আমাদের এই এন্টিডোট মেডিকেল একাডেমির যাত্রা। এবং আমরা ভিডিও দিতে শুরু করেছি অনেক টপিক নিয়ে, আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। তোমরা আমাদের পেজের সাথে থাকো এবং তোমাদের বন্ধুদেরকেও আমাদের এই গ্রুপটিতে অ্যাড করো। আর তোমরা হচ্ছে আজকের কমেন্ট সেকশনে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা অরিত্রতাদের কাছে আবার চলে যাচ্ছি। এবার যেটা আমরা এতক্ষণ হচ্ছে রিটেন নিয়ে কথা বললাম, এবার অরিত্রতাদের কাছে আমার প্রশ্ন যে আমরা আসলে ভাইভাতে কিভাবে ভালো করতে পারি। কারণ ভাইভাতে আমাদের অনেক আমাদের হচ্ছে এক্সটার্নাল স্যার ম্যাডামরা আসেন এবং তার সাথে হচ্ছে ইন্টারনাল স্যার ম্যাডামরা আসেন। তো এক্সটার্নাল স্যার ম্যাডাম যারা রয়েছেন তাদের কিন্তু প্রশ্নের ধরন সম্পর্কে আমরা সেরকম জানি না, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অনেকে একটু প্রবলেম ফেস করতে হয়। এছাড়াও অনেকের প্রবলেম রয়েছে যে আমরা এতদিন কিন্তু সবকিছু রিটেন, আমাদের যা কিছু ছিল সব রিটেন দিয়ে এসেছি, কিন্তু ভাইভায় যে আমাদেরকে অনেক কিছু মাথায় নিয়ে, প্রায় 1 বছরের পড়া মাথায় নিয়ে স্যার ম্যাডামদেরকে ফেস করতে হয়। এবং সেখানে কিন্তু আমাদের মানে খুব কম সময়ে কিন্তু আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, এবং সেখানে যে ভাইবা যেটা সেটাতে আমরা আসলে কিভাবে ভালো করতে পারি, কিভাবে ভালো নাম্বার আনতে পারি, এবং এক্সটার্নাল স্যার ম্যাডামদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা কিভাবে ফেস করতে পারি, সেটা নিয়ে আমি হচ্ছে অরিত্র তাহিদের কাছে জানতে চাচ্ছি। অরিত্র তাহিদ। সাইদ, আমার কাছে মনে হয় যে আমরা এক্সটার্নাল ইন্টারনাল ব্যাপারটা ওরা এটা আস্তে আস্তে বুঝে যাবে। এটা আসলে প্রফের ব্যাপারটা ওদের জন্য এখনো অনেকখানি ডিলের একটা ব্যাপার। আমরা যদি ছোট ছোট ভাইবাগুলোর কথা নিয়ে আলোচনা করি, আইটেমের কথা বা টার্মের ভাইবা বা কার্ডের ভাইবা, তাহলে মনে হয় বেটার হয়। তো দেখো, আমরা আইটেমের ভাইবাটার কথা নিয়ে আলোচনা করি। আমাদের মেডিকেলের এতদিন তোমরা পড়াশোনা করে আসছো এইচএসসি পর্যন্ত, যেটা রিটেন বেস পড়াশোনা ছিল, যেখানে তোমাকে একটা রিটেনের উপর ভিত্তি করেই যাচ করা হইতো। এন্ড এখানে তোমার রিটেন বেস পড়াশোনা না, এখানে হচ্ছে ভাইবা, রিটেন, প্র্যাকটিক্যাল তিনটা ওরিয়েন্টেড পড়াশোনাই তোমাকে করতে হবে। তো ভাইবার জন্য তোমার বেসিক্যালি একটা একটা কিউমুলেটিভ নলেজ দরকার। এখানে হচ্ছে তোমার অনেকগুলো সাবজেক্টের নলেজ একই সাথে দরকার। তোমরা সেই ছোটবেলায় যে গাজী আজমল বোটানি থেকে পড়ে আসছো, বোটানি আবুল হাসান পড়ে আসছো, গাজী আজমল পড়ে আসছো, ঠিক ওই লেভেল থেকে শুরু করে তোমার এখন যেই সাবজেক্ট গুলো পড়ানো হবে, তোমার সবগুলো নলেজই ভাইভাতে কাজে লাগবে। ভাইবার প্রিপারেশন এইরকম না যে ভাই আমি আগের দিনে পড়ে গেলাম, তারপর পরের দিনে পরীক্ষা দিলাম, আমার ভাইবা ভালো হলো, ঠিক এরকম না। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমার প্রত্যেকটা ব্যাপারে অ্যাটেন্টিভ থাকতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া, যে তোমার একটা বায়োকেমিস্ট্রি পড়াচ্ছে, তুমি নিজেও জানো না যে এই বায়োকেমিস্ট্রি তোমার ফিজিওলজিতে ভাইভাতে কাজে লাগতে পারে। তোমাকে ফিজিওলজি পড়াচ্ছে, তোমাকে অ্যানাটমি পড়াচ্ছে, তুমি নিজেও জানো যে এটা কবে তোমার বায়োকেমিস্ট্রিতে কাজে লেগে যাবে, ঠিক আছে? এবং শুধু এরকম না, সেই অ্যানাটমি পড়াশোনা দেখা যায় এখন এসে আমরা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি কোন একটা জায়গায় আমাদের কাজে লেগে যাচ্ছে। তো তোমাকে সবসময় প্রত্যেকটা পয়েন্টে অ্যাটেন্টিভ থাকতে হবে, প্রত্যেকটা জায়গা ভালো মতো বুঝে বুঝে ক্লিয়ার করে আসতে হবে। এটা হচ্ছে ভাইভাই ভালো করার প্রথম ক্রাইটেরিয়া। ভাইভাই ভালো করার জন্য রিটেনের মতো কোনো গদবাঁধা সিলেবাস পড়ে হয় না। এবার আসলে ছোট ছোট আইটেম গুলোর জন্য কিভাবে ভালো করবো। দেখো, আমরা যখন কোনো ছোট ছোট আইটেম গুলো করবো তখন আমরা বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করবো, মেইন বই পড়বো, আমরা গাইড দেখবো, আমরা বিভিন্ন ভিডিও দেখবো, বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোর বিভিন্ন পড়াশোনা করবো। এবার এই পড়াশোনাগুলোকে আমাদের একত্র করে রাখতে হবে, ঠিক আছে? তুমি একই সাথে দত্ত পড়তেছো, বিশ্রাম পড়তেছো, তোমার কিন্তু ভাইবার আগে এই দুইটা বই খোলার মতো টাইম তুমি পাবা না। তো তোমার কি করতে হবে, তোমার নিজের একটা নোট যদি মেনটেন করতে পারো খুব ভালো হয়, যদি না পারো কারণ নোট তোমার হচ্ছে নিতে হবে। মানে আমার আমার সাজেশন হচ্ছে সব থেকে ভালো হচ্ছে নিজের একটা নোট মেনটেন করা ফর ভাইবা। এখন রিটেনের জন্য আমি কিন্তু গাইডের কথা বলছি, রিটেনের জন্য কিন্তু নিজের নোটের কথা বলি নাই। বাট ভাইবার জন্য তোমার নিজের নোট মেনটেন করতে হবে। এখানে তুমি বিভিন্ন সোর্স থেকে যা যা পড়াশোনা করবে সেগুলো নিজের মতো ভাই রাফলি লেখো, এত সুন্দর করেও লেখার দরকার নাই, তুমি লিখে রাখো।
এটা করলে কি হবে যে ভাই ভাই আমি এই কোশ্চেনটা করলে কিভাবে গুছিয়ে অ্যান্সার দিব। আমি এক পেজ করলাম, ঠিক আছে, এক পেজ আমাকে যদি ভাই ভাই ধরে যে লিভারের হিস্টোলজিটা বলো, আমি কিন্তু এক পেজ বলতে পারবো না। দেখবা দত্ত খুলে এখানে এক পেজ আছে, আমি কিন্তু এক পেজ বলবো না, আমি এখান থেকে 10 লাইন বলবো। ভাই আমি কোন 10 লাইন বলবো ওইটা থাকবে আমার নোট খাতায়, আমার নোট খাতায় সুন্দর করে লেখা থাকবে। তো আমাকে যদি লিভারের হিস্টোলজি বলে আমার মাথার ভিতরে তো প্রিপেয়ার করাই আছে, আমি নোট খাতা থেকে পড়ে আসছি, তো আমি ওইটা দিয়ে দিব। তো ভাইবার জন্য একটু গুছায় পড়াশোনা করতে হবে। আর ভাইবার কোশ্চেনের প্যাটার্ন, ভাইবার কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি আইটেমে যে কোশ্চেন গুলো ধরা হয় এইগুলোই আলটিমেটলি তোমাকে কার্ডের ভাইভাই ধরবে, টার্মের ভাইভাই ধরবে। তো এইগুলো ঠিকঠাক মতো তোমার গুছায় রাখতে হবে। এখন যেটা হয় আমরা হচ্ছে এটা গুছায় রাখি না। পরীক্ষার আগে কি আমরা, পরীক্ষার আগে কি এই মোটা দত্ত বই পড়া কি সম্ভব বা গাইডেন পড়া কি সম্ভব বলো পরীক্ষার একদিন আগে? তো আমরা পরীক্ষার একদিন আগে গিয়ে খুব হা হতাশ করি কি পড়বো না পড়বো। তো তোমার যদি একটা পার্সোনাল নোট থাকে, বা অনেকে আছে নোট করে না, তারা কি করে বইয়ে দাগায় রাখে বা ছোট ছোট স্টিকি নোট দিয়ে কিছু এক্সট্রা ইনফো বইয়ে লিখে রাখে। তোমার যেভাবে সুবিধা হয়, তুমি যাতে ভাইবার আগে অ্যাট এ গ্লান্স সবকিছু দেখে যাইতে পারো, এই জন্য তোমার একটা পার্সোনাল কিছু একটা মেইনটেইন করতে হবে, যেখানে তোমার নিজের মতো করে সবকিছু সাজানো থাকবে। এবং এই সাজানোটা শুধু খাতায় থাকবে না, এই সাজানোটা তোমার মাথায়ও থাকবে। তুমি মাথায় সাজাই নিয়ে যাবে যে আমাকে এই প্রশ্ন করলে আমি এই অ্যান্সার দিব, এই প্রশ্ন করলে এই অ্যান্সার দিব। আর রিটেনের নোটটা পড়ে আসলে ভাইভাতে ভালো করা খুব টাফ। ভাইভাতে ভালো করার জন্য এই যে বললাম নিজের নোটটা থাকতে হবে। এই গেল। আর তারপর হচ্ছে ভাই আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তুমি যখন একটা আইটেমে একটা অ্যান্সার দিচ্ছ, তুমি যখন একটা কার্ডের ভাই একটা অ্যান্সার দিচ্ছ, এই অ্যান্সারটাকে তুমি কত অল্প কথাই, কত কনসাইজ কথাই তুমি সিগনিফিকেন্ট ওয়েতে বলতে পারতেছো, এইটা ডিপেন্ড করে। এইটা আস্তে আস্তে তোমরা আইটেম দিতে দিতে বুঝে যাবা। দেখবা তুমি অনেক কথা বলো বাট তোমার ভাই টিচার সন্তুষ্ট হয় না, তোমার ফ্রেন্ড খুব কম কথায় সন্তুষ্ট করতে পারে। সো এইটা আস্তে আস্তে ভাইবা দিতে দিতে বুঝে যাবা। আইটেমটা তো প্রত্যেকদিন হবে, বুঝে যাবা। আর এর জন্য কি করতে হবে, এর জন্য বললাম যে তোমার পড়াটাকে কনসাইজ করে আনতে হবে। আচ্ছা, এরপর ভাই আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ক্রস কোশ্চেন। ক্রস কোশ্চেন ব্যাপারটা হয়তো তোমাদের কাছে একটু নতুন, ওইটা একটু বলে দিই। এটা হচ্ছে তুমি ভাই যে অ্যান্সারটা করলা, সেই অ্যান্সারটা থেকেই তোমাকে আবার পরের কোশ্চেনটা করা হবে। ফর এক্সাম্পল, তুমি ধরো সালোক সংশ্লেষণের কথা বললাম, যে সালোক সংশ্লেষণ একটা প্রসেস যেখানে এটা 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 হয়। এরপরে মানে আমি তোমাদের ইন্টারের পড়া থেকে এক্সাম্পল দিচ্ছি। এখন এখানে তুমি বললা যে কার্বন ডাই অক্সাইড ইউজ করে গাছ হচ্ছে খাদ্য তৈরি করে। এরপরে তোমাকে বললো যে তুমি যে খাদ্য বললা, গাছ হচ্ছে কোন খাদ্য তৈরি করে। এবার তুমি বললা গ্লুকোজ। তো তোমার অ্যান্সারের মধ্যে থেকে যে কোশ্চেন খুঁজে বের করা, এইটা হচ্ছে ক্রস কোশ্চেন। তো টিচাররা এই ক্রস কোশ্চেনটাই করে, এবং এই ক্রস কোশ্চেনের মাধ্যমে তারা ট্রাই করে পুরো টপিকটাকে কভার করার। তোমার টার্মে যে সিলেবাস আছে বা তোমার কার্ডে যে সিলেবাস আছে, পুরো টপিকটাকে কভার করার ট্রাই করে। তো তোমাকে এই ক্রস কোশ্চেনটা এনকাউন্টার করা শিখতে হবে। তুমি একটা কোশ্চেনের অ্যান্সার করতেছো, একটা ডেফিনিশন বলতেছো, এই ডেফিনিশন থেকে তোমার কি ক্রস কোশ্চেন হইতে পারে সেটা তোমার জানতে হবে। এবং এটা তুমি বিভিন্ন ভাবে পড়াশোনা করতে করতে আস্তে আস্তে বুঝে যাবে। এবং তোমার নোট খাতায় ঠিক এইভাবেই কোশ্চেন গুলো সাজানো থাকবে। যে কোশ্চেন হার্ট এন্ড অ্যানাটমিক্যাল পজিশন বললাম, এরপর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার কোডটা দেখাইলা, পোস্টেরিয়র বর্ডারের রিলেশন কি বলো, তুমি এইভাবে সাজায় রাখবা। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি খুব শর্ট ওয়েতে আমাদের হচ্ছে ভাই ভালো করার ট্রিক্স। এছাড়াও তো এরপরে হচ্ছে আমাদের যদি আরো আমরা সেশন যদি আমি আসি বা তোমরা যদি আমাকে ডাকো আরো সেশন, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন টপিক ধরে ধরে আমরা ভাই কিভাবে ভালো করা যায় এটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আসলে একটা ব্রড স্পেকট্রামের ব্যাপার, এটা আসলে খুব ছোট কথায় বলে একটুটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অরিত্র তোমাকে। তো আমরা পড়ালেখা নিয়ে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। তো আশা করি এটা তোমাদের জন্য অনেক উপকার হবে যারা আমাদের সাথে আজকে যুক্ত রয়েছে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও। এবং এটা হচ্ছে আমাদের পেজে হচ্ছে রেকর্ডেড থাকবে, তোমরা পরবর্তীতে রেকর্ডও দেখে নিতে পারবে। এবং তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমেন্ট সেকশন লিখে দাও। আর এবার আমরা একটু পড়াশোনার বাইরে একটু কথা বলি, কারণ মেডিকেল মানে যে পড়াশোনা সেটা কিন্তু না। কারণ আমরা যতই বলো ডাক্তার বলো, আমরা একটা মানুষ, এবং পড়াশোনার চাপ থাকবেই। চাপের পাশাপাশি আমাদের সবকিছু ম্যানেজ করে চলতে হবে। তো এইটার জন্য আমি একটু অরিত্র তাহমিদের কাছে প্রশ্ন করতেছি যে আমাদের পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আসলে কিরকম করা উচিত আমার এই মেডিকেল সেকশনে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে হ্যাঁ, যেমন হচ্ছে অনেকে টিউশন করাবে, অনেকে বিভিন্ন যে এইচএসসি যে কোচিং প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর সাথে যুক্ত হবে, এবং অনেকে দেখা যাবে বিভিন্ন ক্লাবের সাথেও যুক্ত হয় যেমন সন্ধানী। তো এটা আসলে কিভাবে মেনটেন করা উচিত, বা মানে এটা কি আমার পড়ালেখায় কোনো হ্যাম্পার করবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এখানে এখানে ফ্যাক্ট হচ্ছে যে যে যেটা করে মেন্টাল পিচ পায় তার অবশ্যই সেই জায়গাটা মানে সেই
অ্যাসপেক্টটাতে কাজ করা উচিত, এবং এটা আলটিমেটলি তোমাকে একটা পজিটিভ এনার্জি দিবে, যেটা আর কি হচ্ছে তুমি পড়াশোনার জন্য একটা স্পিরিট পাবা। ঠিক আছে, আমাদের মেডিকেল লাইফের স্টুডেন্টদের ক্ষেত্রে শুধু পড়াশোনা মানেই সব এরকম না। আমাদের আসলে কি সমস্যা হয় আমি একটু বলি, যে আমরা একটা ভার্সিটি স্টুডেন্টের সাথে আমাদের নিজেদেরকে কম্পেয়ার করতে যাই, যে ওরা এত চিল করতেছে, এত ঘুরছে, আমি কোথাও যাইতে পারতেছি না, আমার কালকে আইটেম আছে, ঘ্যান ঘ্যান করি এরকম। তো ফ্যাক্ট হচ্ছে নেভার এভার কম্পেয়ার ইউরসেলফ উইথ অ্যানাদার এসপেক্টে যারা আছে তাদের কারোর সাথেই তোমাকে কখনো কম্পেয়ার করো না। আমাদের লাইফটা আমাদের এইভাবেই সাজাতে হবে যে আমার পরের দিনের আইটেমের পড়াও আমাকে পড়তে হবে প্রত্যেকদিন, এর মাঝখান থেকে আমাকে টাইম বের করে আমাকে ফ্রেন্ডকে টাইম দিতে হবে, আমাকে ঘুরতে যাইতে হবে, আমাকে এখানে সেখানে যাইতে হবে, আমার এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। যার গান করতে ভালো লাগে সে বিভিন্ন ব্যান্ডের সাথে যুক্ত হয়ে যায় মেডিকেলে গিয়ে, তো আমার ওইটাতেও টাইম দিতে হবে। এর পাশাপাশি আমাকে পড়াশোনা চালায় যেতে হবে। মানে মেইন কথা হচ্ছে আমাদের পড়াশোনাটা থাকবে, আমাদের পড়াশোনাকে আমরা কোনোভাবে হ্যাম্পার করবো না। আহ, তার পাশাপাশি আমরা সব কাজই করব, কারণ আমাদের লাইফটার জন্য লাইফের একটা অ্যাসপেক্ট হচ্ছে পড়াশোনা, শুধু পড়াশোনাটাই তো আমাদের লাইফ না। আচ্ছা, এর এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে ম্যানেজ করব। ম্যানেজ এইভাবে করা যায় যে আমি একটা নির্দিষ্ট টাইম ফিক্স রাখবো, যে ওই টাইমটাতে আমি পড়তে বসবো, আমার পরের দিনের আইটেমের পড়া যতটুকু লাগে ততটুকু পড়ে ফেলবো। বা দেখা যায় আমার কালকে বড় আইটেম আছে, আজকে কোনো একটা ম্যাচ আছে, আচ্ছা আমি এটার পরে হচ্ছে রিক্যাপ দেখে নিবো, সমস্যা নাই। বা আমার হচ্ছে আজকে ছোট আইটেম আছে, আমি কোনো একদিন কোনো একটা সিরিজের কোনো একটা এপিসোড মিস করে গেছে, আজকে ওইটা দেখে নিই, কালকে তো আমার আইটেমটা ছোট। বা কালকে আমার কোনো আইটেম নাই, হিস্টোলজি ক্লাস আছে, তো আমি আজকে কোন একটা ফ্রেন্ডকে কল করব ভাবতেছিলাম কয়েকদিন হলে, তাহলে আজকে কল করি। ভাই এখানে এসে তোমার নিজের লাইফটাকে নিজের অর্গানাইজ করতে হবে। যারা অর্গানাইজ করতে পারে না, যারা আইটেমের সময়ে অন্য কাজ করে, আবার অন্য কাজের সময়ে তাকে পেন্ডিং আইটেমের জন্য করতে হয়, তারা আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে যায়। বাট তুমি যদি একটু অর্গানাইজড হইতে আগাইতে পারো, যে আমি হচ্ছে পড়াশোনার জন্য কয়েকটা এপিসোড মিস করে গেছি কোন একটা সিরিজের, আমি এটা পরে দেখে নিবো। বা আমি এমনও হবে, হ্যাঁ আমি সবসময় বলতেছি না পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে, যে আমার কোন একটা ফ্রেন্ডের বাসায় ইনভাইট করে গেছে, বা আমার কিছুদিন আগে একটা কাজিনের বিয়ে ছিল, আমি ওখানে গেছি, আমার মাইক্রোবায়োলজি পড়াটা একটু কম হয়েছে, আমি কিন্তু কোন একটা শুক্রবার খুঁজে বের করে, কোন একটা হলিডে খুঁজে বের করে ওই কম পড়াটা আমি উঠায় ফেলবো। সো এই ওয়েতে তোমাকে আগাতে হবে, যাতে কোনোটাই তোমার স্যাক্রিফাইস করা না লাগে। তুমি যদি একটু অর্গানাইজ থাকো, তাহলে আসলে কোনোটাই স্যাক্রিফাইস করা লাগবে না। আমরা আসলে অনেক বেশি ব্যাপারটাকে অনেক বেশি জটিল করে ফেলি, অনেক বেশি কমপ্লেক্স করে ফেলি, যে মেডিকেল স্টুডেন্টদের লাইফে আসলে পড়াশোনা ছাড়া কিছু নেই, ওরা খুব আনসোশ্যাল হয়। হ্যাঁ, একটু হয়তো বা হইতে হয় তোমার নিজের পড়াশোনার খাতিরে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার লাইফে আর কিছু থাকবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে উম, পড়াশোনার পাশাপাশি আসলে সবকিছু আমাদেরকে মেনটেন করতে হবে, না হলে এক সময় তোমাকে সবাই বলবে যে অসামাজিক হয়ে গেছে ছেলেটা মেডিকেল সেক্টরে যাওয়ার পর। তো সুতরাং যেহেতু একবার মেডিকেল সেক্টরে তোমরা পা দিয়ে ফেলেছো, সুতরাং অনেক কিছু তোমাকে স্যাক্রিফাইস করা লাগবে। তোমার বন্ধুদের দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে তারা তো কম পড়াশোনা করে অনেক আনন্দের দিন কাটাচ্ছে, ওদেরকে তারা আসলে এত জিনিসটা ভয় দেখছে। দেখাবে না শুরুতেই, বেচারাগুলো আগেই আসলে হতাশ হয়ে আসলে যাবে। হ্যাঁ, তো সবকিছু আমরা মেনটেন করে চলবো ইনশাআল্লাহ। তো এইখান থেকে যেটা আরেকটা প্রশ্ন আসবে, যে আমরা তো অনেকে হলে উঠবো নিজের বাসা থেকে, একদম প্রথমবারের মতো হয়তো অনেকে হলে উঠবো, দূরবর্তী মেডিকেলে যে পড়াশোনা করব। তো এইখানে যে হলে থাকার একটা গুরুত্ব রয়েছে, যে এখানে অনেকজন থাকে, অনেকে বলে যে আমার অনেকজন থাকলে পড়াশোনা করা হয় না, অনেকে বলে যে আমার সাউন্ডে বেশি পড়াশোনা করা হয় না, অনেকে বলবে যে অনেক সময় বড় ভাই আমাদেরকে বলে যে ডিসকাশন করে পড়ার গুরুত্বটা অনেক, মানে অনেক জরুরি আসলে মেডিকেল সেক্টরে। যে বোন যেহেতু আমাদের এখানে ভাইবা রয়েছে, এবং ফ্রেন্ডদের সাথে যদি আমরা ডিসকাশন করে পড়ি, তাহলে হচ্ছে আমাদের কথা বলার যে স্কিলটা এবং উত্তর দেওয়ার যে স্কিলটা সেটা অনেকটা বাড়ে। আসলে এই যে হলে থাকার, আসলে কি আমাদেরকে হলে থাকাই লাগবে, কিংবা ডিসকাশন করে পড়ার গুরুত্বটা আসলে কতটুকু, এটা আসলে জানতে চাচ্ছিলাম। এটা আসলে যার যার মানে পার্সোনাল ব্যাপার আসলে। আমার কোথায় থাকতে ভালো লাগে বা সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা, দুইটা জিনিসই দেখতে হবে। এখন যারা হলে থাকো, বা আমাদের অনেকেরই হলে থাকতেই হয় অ্যাকচুয়ালি, তো যারা হলে থাকি তাদের ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে যে কম্প্রোমাইজ করা শিখতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর একটু রাতে রাতে লাইট জ্বালায় পড়ার অভ্যাস, আমার রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস। তো আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমাকে কোনো ওয়েতে ওর আলোটা যাতে আমার চোখে না আসে সেই ব্যবস্থা করতে হবে। বা আমার একটা ফ্রেন্ড আছে, তার প্রচুর হচ্ছে তার মিউজিক টেস্টের সাথে আমার মিউজিক টেস্ট মেলে না, সে মাঝে মধ্যে উদ্ভট টাইপের গান শুনে আমার অনেক বিরক্ত লাগে। কিন্তু তোমাকে এটা কম্প্রোমাইজ করতে হবে। তো হলে থাকলে তুমি এই ব্যাপারগুলো যেমন শিখবা, প্লাস তোমাকে এটা করতে হবে সহজ কথায়। আচ্ছা,
এই হচ্ছে মোটামুটি, তোমরা যদি হলে থাকো সেক্ষেত্রে একটু সবার সাথে ম্যানেজ করে চলতে হবে। সিনিয়ররা কিরকম ওয়েতে তোমাদেরকে চালাতে চায় ওইটাও একটু ম্যানেজ করতে হবে। আর হচ্ছে তোমার হলে থাকলে বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন ক্লাসগুলো ইউজুয়ালি মিস হয় না। বাইরে থাকলে দেখা যায় একা একা ক্লাস করতে আসে, একটু প্যারা হয়ে যায়। আচ্ছা, কেউ যদি নিজেকে ঠিকঠাক মতো গাইড করতে পারে সে বাইরে থাকলেও কোনো প্রবলেম নাই। এরপর আসো হচ্ছে তোমার ডিসকাশনের কথা তুমি বললে। আচ্ছা, ডিসকাশন নট নেসেসারিলি যে হলে রুমের মধ্যে সবাই মিলে বসে একটা অর্গানাইজড ওয়েতে প্রত্যেকদিন ডিসকাশন করতে হবে। ডিসকাশন বলতে এটা বোঝায় না, ডিসকাশন বলতে বোঝায় তোমার বলার স্কিল। তুমি একটা জিনিস পড়ছো, এটা তুমি কত সুন্দর করে বলতে পারো। এখন তুমি এটা নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো। আমি একটা জিনিস পড়লাম, একটা এক পেজ পড়লাম, ওটাকে আমি 4 লাইনে সামারাইজ করে একবার বলবো, আমি নিজেই নিজের কাছে বলতে পারি। বা এরকম হয় আমি একটা ফ্রেন্ডের সাথে হাঁটতে হাঁটতে, আচ্ছা বলতো ওই জিনিসটা বল, আমরা বললাম, বা আমার ফ্রেন্ড একটা বললো। তো এইভাবেই ডিসকাশন করা যায়, এইভাবে বলার স্কিলটা বাড়ে। প্রচুর বলতে হবে। এখন এমন না যে আমরা পড়া শেষ করে 5 জন একসাথে বসে একই কোশ্চেনের অ্যান্সার 5 জন বারবার বলে বলে। তো এই অর্গানাইজড ওয়েতে ডিসকাশন, ডিসকাশন বলতে শুধু এই ডিসকাশনটাকে বোঝায় না। ডিসকাশন বলতে বোঝায় তোমার বলার স্কিলটাকে ডেভেলপ করা, কারণ এখানে ভাইবা বেস পড়াশোনা। ঠিক আছে, তো বলার স্কিলটাকে ডেভেলপ করা বলতে বোঝায় তুমি একটা বিশাল জিনিসকে কত দ্রুত সামারাইজ করে টিচারের সামনে বুঝতে পারছো। এই কাজটা তোমার করতে হবে তোমার নিজ উদ্যোগে। তোমাকে কখনোই ফ্রেন্ড এসে বলবে না চল ডিসকাশন করি। তোমাকে তুমি তুমি তোমার আরেকটা ফ্রেন্ডের কাছে যাও, গিয়ে বলো আচ্ছা এটা পারিস, আচ্ছা এটা কিন্তু এরকম এরকম বলে দিলা। বা আচ্ছা এবার আমি বললাম, এবার তুই একটু বল, বললাম। বা তোমরা কোথাও ঘুরতেছো, হাঁটতেছো, ফিরতেছো, বললাম। বা তুমি নিজেই, আচ্ছা আমি অমুক দিনে হার্টের এই রিলেশন গুলো করছিলাম, দেখি আমি মনে করার ট্রাই করি। তো তো এই ওয়েতে তোমাকে ডিসকাশন করতে হবে। ডিসকাশন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট এটা যাতে এরকম না হয় যে খাজনার চেয়ে বাজনা বেশি, মানে ব্যাপারটা হচ্ছে আমার অনেক কিছু করে অনেক আড়ম্বরতার সাথে আমাকে ডিসকাশন করতে হচ্ছে। এটা তুমি নিজে নিজেই মেনটেন করতে পারবা। তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে, তোমার কোনো একাধিক ফ্রেন্ডের সাথে একটু পড়তে বসলা, জুমে বসলা, কলে আসলা, এভাবে করা যায়। আর হচ্ছে হ্যাঁ, হলে থাকলে একটু ফ্যাসিলিটি পাবা। হলে থাকলে হচ্ছে তোমার নিজস্ব ফ্লেভারের, মানে তোমার নিজের মতো করে, তোমার প্যাটার্নের মতো করে পড়াশোনা করে এরকম কাউকে না কাউকে পেয়ে যাওয়া যায়, যেটা বাসায় থাকলে একটু টাফ হয়। তো আমি কাউকেই বলবো না যে হলে থাকতেই হবে বা বাসায় থেকে হবে না। তো এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, যে যেভাবে হ্যান্ডেল করতে পারে। বাট কিছু ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, যেটা আমি বলে দিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এখানে আরেকটা টার্ম চলে আসে যে মেডিকেল আসার পর তোমরা নতুন দুইটা টার্মের সাথে পরিচিত হবা, যে আতেল আর হচ্ছে মাইকেল। তো এটা হচ্ছে অরিত্র তাহিদের কাছে আসলে প্রশ্ন, এই আতেল আর মাইকেল এই দুইটার আসলে কোনটা হওয়া উচিত মেডিকেল স্টুডেন্ট যারা প্রথমে ঢুকবে? আচ্ছা, আমার কাছে আসলে এই দুইটা টার্ম খুবই ওভার হাইপ টার্ম লাগে, আতেল আর মাইকেল। আর তোমাদের জন্য একটু বলি যে মেডিকেলে আসার পরে কিছু স্টুডেন্ট দেখবে যারা খুব বেশি পড়াশোনা করে তাদেরকে আতেল বলে। আর যারা একটু কম পড়াশোনা করে, কম পড়াশোনা করেও পার পেয়ে যায়, তাদেরকে মাইকেল বলে। আচ্ছা, ডিফাইন আতেল আর মাইকেল। ওকে, এবার আসা হচ্ছে, এখন হচ্ছে এটা কেন বলে। ফার্স্ট কথা হচ্ছে আমরা সবাই সবসময় চাই যে আমাদের প্যাটার্নেই সবাই পড়বে। মানে পড়বে বলতে আর কি, সবাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াতে ইনক্লুডেড হবে। তো আমি হয়তো বা কম পড়ে আমার হয়ে যায়, আমি হয়তো একটু কম পড়লে পরের দিন আমি ওইটুকুই বলতে পারি। আমার আরেকটা ফ্রেন্ড হয়তো একটু বেশি পড়তে হয়। বা আমি হয়তো একটু কম পড়ে স্যাটিসফাইড থাকি, আমার ফ্রেন্ডটা একটু বেশি জানতে চাই, একটু মলিকুলার লেভেলে গিয়ে জানতে চাই, তাকে হয়তো একটু বেশি পড়তে হয়। আমি কেন তাকে পোক করব? বা আমি হয়তো একটু বেশি পড়ি, আমি একটু বেশি জানি, আমার ফ্রেন্ডটা একটু ফাঁকিবাজ, একটু কম পড়ে হয়ে যায়, আমি বা তাকে কেন পোক করবো? সো ফ্যাক্ট হচ্ছে যে যার মতো পড়ে আলটিমেটলি চলতে পারে, আলটিমেটলি চালায় নিতে পারে কাজ, তাকে তার মতোই পড়তে দেওয়া উচিত। বা তাকে তার মতো লাইফ এনজয় করতে দেওয়া উচিত। সবার লাইফের গোল আলাদা, সবার লাইফের মোটো আলাদা। কেউ হয়তো বা প্রত্যেকটা দিন অল্প অল্প করে বাঁচতে চাই, মানে বাঁচার মতো করে। কেউ হয়তো বা চায় যে এখন একটু পড়াশোনা করে নিই, আমার যাতে পরে প্রেশার কম পড়ে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর এই ব্যাপারটা নিয়ে আমি একটু আমার জুনিয়রদেরকে বলবো, কখনোই কাউকে এই ব্যাপারগুলো নিয়ে পোক করার দরকার নাই। যে যার মতো পড়াশোনা করতে চায় তাকে পড়াশোনা করতে দাও, যে একটু কম পড়াশোনা করতে চায় তাকে কম পড়াশোনা করতে দাও। আমরা সবাই হচ্ছে আমার মতো হবে না, এইটা ধরে এইটা নিয়ে আগাও। শুধু এটা না, অনেকে আছে দেখবে যে মেডিকেল আসার পর পলিটিক্স করে। হ্যাঁ, সে পলিটিক্স করে ভালো কিছু করতে চায়, তাকে করতে দাও। অনেকে আছে গান বাজনা করে, কনসার্ট করে, তার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, তুমি অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারো যে দোস্ত একটু পড়াশোনায় কেয়ারফুল হওয়া উচিত, যদি তোমার সাথে তার সেরকম সম্পর্ক থাকে। এখন সে করতেছে, তাকে তার মতো লাইফ লিড করতে দাও। আমরা যখনই এই কম্প্যারিজনে যাই যে আমি এত পড়াশোনা করি ও করে না কেন, বা এরকম যে আমি লাইফটাকে এনজয় করতেছি ও কেন করছে না, ও কেন পড়াশোনা করছে, তখনই একটা অলিখিত একটা আতেল মাইকেল দ্বন্দ্ব চলে আসে।
যেটা কখনোই কাম্য না। আমাদের উচিত হচ্ছে যে যার মতো লাইফ লিড করতে চায়, যে যার মতো মেডিকেল লাইফটাকে এনজয় করতে চায়, তাকে সেরকম করতে দাও। তুমি কোনো একটা কনসার্টে গিয়ে যে এনজয়টা করতেছো, তোমার ফ্রেন্ড হয়তো বা সেই টাইমে কোনো একটা মলিকুলার লেভেলের কোনো একটা বায়োকেমিস্ট্রি বুঝতে পেরে ও ওইটা নিয়ে অনেক স্যাটিসফাইড, ঠিক আছে? তো স্যাটিসফ্যাকশন আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, তো এটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ তরিত্র তোমাকে। এবং আব্দুল্লাহ আল আহাদ লিখেছে মাইকেল হেয়ার। ওকে, আমিও মাইকেল, আমিও কম পড়াশোনা করি, সমস্যা নেই। যাই হোক, ইয়েস, তো আমরা সবাই এখন মাইকেল। আমরা কেউ কখনোই স্বীকার করি না যে আমি আতেল, আমরা সবাই মাইকেল। আমাদের আচ্ছা, খুব তো গায়ে এখানে লাগে আতেল বললে। আচ্ছা, আর আরেকটা যেটা এখানে একটু বলে রাখি, যে মেডিকেল আসার পর আরেকটা জিনিস খুব মানে জনপ্রিয় হচ্ছে ডেমো। তো অনেকে তোমার ফ্রেন্ডকে বলবে সে হচ্ছে ডেমো কিং। কেন ডেমো কিং? দেখবা তুমি জিনিসটা বুঝতেছো না, সে একটা বোনস নিয়ে আসবে, বোনস নিয়ে এসে তোমার সামনে এসে এমন সুন্দর করে বলে দিবে যে তুমি সেই ডেমো নিয়ে টিচারের কাছে আইটেম দিয়ে দেখবা সেই ফ্রেন্ডটাকে অনেক নাম্বার পেয়ে গেছো। এবং সেই বলবে আহা রে, ডেমো দিয়ে আমি কি ভুলটা করলাম। তো অনেক সময় আমাদের এরকম ফ্রেন্ড থাকবে যারা হচ্ছে তোমাদেরকে ডেমো দিবে এবং তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিবে, এবং তুমিও চেষ্টা করবা তুমি যে পড়াটা পড়েছো এবং যে জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছো সেই জিনিসটা তোমার ফ্রেন্ডদেরকে বুঝাই দেওয়া, ঠিক আছে? তো এরকম যদি সাহায্য সহযোগিতা করে তোমার এই সবাই বন্ধুকে ধরো শিখাই দিলা, তাহলে কিন্তু দেখবা সবাই একসাথে তোমরা পাশ করে গিয়েছো এবং একসাথে একটা সুন্দর মেডিকেল জার্নি তোমরা লিড করতে তাই পেরেছো, ঠিক আছে? একটু অ্যাড করি। এখানে ফ্যাক্ট হচ্ছে যে ডেমোর ব্যাপারটা হচ্ছে ট্রাই করবা হচ্ছে প্রচুর ডেমো নেওয়ার এবং প্রচুর ডেমো দেওয়ার। তুমি এক পেজ পড়ে যতটুকু না আগাতে পারবা, তুমি যদি এই সেম জিনিসটা কারো থেকে ডেমো নাও এবং তারপর ডেমো দাও, দেখবে তোমার অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? তো বোনস যেগুলো আছে, ভিসেরা যেগুলো আছে, সেগুলো হচ্ছে অবশ্যই প্রচুর ডেমো নিবা, প্রচুর ডেমো দিতে হবে। এবং এই ডেমো ব্যাপারটা আসলে বুঝাই যে তোমার টিচার, আমরা বোনসটা ধরে বলি যে টিচাররা প্রথমে বলে অ্যানাটমিক্যাল পজিশন, তো আমরা অ্যানাটমিক্যাল পজিশন এইভাবে বলবো। আমার ফ্রেন্ড আমার সামনে দাঁড়ায় শুনতেছে, তো ও কিন্তু আলটিমেটলি বলবে তোর এই জায়গাটাতে একটু ভুল হচ্ছে, তুমি ওই জায়গাটা একটু ঠিক করে নিলা। বা ও যে শুনলো, তোমার কি হলো, একটা কনফিডেন্স গ্রো করলো যে আমি তো এই জিনিসটা বলে আসছি একজনের কাছে এই কোশ্চেনের অ্যান্সারটা। তখন টিচার যখন তোমাকে অ্যান্সার করবে, তোমার আর মাথার ভিতরে কোশ্চেনের অ্যান্সারটা সাজাতে হবে না, কারণ অলরেডি সাজানো থাকলো। সো সবাইকে প্রচুর ডেমো দিতে হবে, এন্ড হচ্ছে প্রচুর ডেমো নিতেও হবে। যত নিবা তত কি হবে, তোমার ওইটা মাথার ভিতরে ঢুকে যাবে যে এইটার অ্যান্সার ও এইভাবে বলছিল, আমি ভালো বুঝতে পারছিলাম, তাহলে আমিও যদি টিচারের সামনে এইভাবে বলি, টিচারও ভালো বুঝতে পারবে আমি কি বুঝাতে চাচ্ছি এবং টিচার কি বুঝছে। এই দুইটার মধ্যে কোরিলেশনের জন্য ডেমো নেওয়া এবং ডেমো দেওয়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ অরিত্র। এবং যারা আমাদের লাইফটা প্রায় শেষের দিকে চলে এসেছে, এবং অনেকে তোমরা কমেন্ট করেছো, এবং একটা কোশ্চেন এসেছে যে গাইড বুক লিস্ট যেটা, সেই প্রশ্নগুলা, গাইড আসলে কোন গাইডগুলো আসলে কেনা উচিত, তো এটা একটু অরিত্র তাহদের কাছে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, গাইড আসলে এইভাবে অফিসিয়ালি কেউই কোনোটা রিকমেন্ড করে না। টিচাররা তো বলবে যে গাইড পড়তে হবে না, এটা সেটা। বাট আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি আরিফ গাইডটাই করেছি। আমাদের আরিফ ভাই হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করা, এখন অনেক বেশ ভালো জায়গায় আছে। তো উনি অনেক সুন্দর করে আমাদের জন্য হচ্ছে ফার্স্ট ফেজের গাইড গুলো অনেক সুন্দর করে লিখছে। আমি সেই ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ সব ফেজেই মোটামুটি আরিফ ভাইয়ের গাইড গুলোই পড়ছি। তো তোমরা যারাই স্পেশালি হচ্ছে ডিউ এর আন্ডারে আসো, ট্রাই করো আরেকটা পড়ার। এছাড়াও হচ্ছে আমি আমি হচ্ছে মনে হয় ইন্ডেফারের গাইডটা দেখছিলাম, ওইটা মোটামুটি ভালো আছে। বা বিভিন্ন কোম্পানির গাইড পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে কোনো কোম্পানির প্রমোশন করছি না, তোমরা হচ্ছে ব্লু প্রিন্ট বা হচ্ছে আইকন এগুলোর গাইড গুলো পাবা। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্র্যাডিশন থাকে যে অমুক কলেজে এইটা পড়ে সবাই, মানে যেমন আমাদের কলেজে সবাই আরিফ পড়ে, সৌরাদিতে মনে হয় সবাই কি পড়ে রে, সাইড। তো আমাদের সোহরাওয়ার্দীতে হচ্ছে মোটামুটি আরিফ গাইডই পড়ে। হ্যাঁ, তো এক 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 জায়গায় মোটামুটি এক এক রকম ট্র্যাডিশন থাকে। তো ট্রাই করে আর কি সবাই যেটা পড়ে পাস করে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, ওইটাই পড়ার। আমার হচ্ছে যারা আমার মেডিকেলে আসছো, আমার জুনিয়র যারা, তাদের জন্য সাজেশন আরিফ গাইড কিনবা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি গাইড বাজারের একটা প্রকাশনা, তো এক একজন এক এক ভাবে সাজায়। মোটামুটি মেইন থিম সব জায়গায় সেম থাকে, কোনো জায়গায় হয়তো একটু আলাদা ভাবে গোছানো থাকে। হ্যাঁ সাইড, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সাবিকুন নাহার তমা প্রশ্ন করেছে কনসেপ্ট এবং বেসিক ভালোভাবে বিল্ড করার উপায় কি ভাইয়া? এটা অবশ্যই অ্যান্সারটা আগে দিয়ে দিয়েছিল।
তো আরেকটু যদি ছোট করে বলতে পারি তো। আচ্ছা, ওই যে বললাম কনসেপ্টের জন্য হচ্ছে তোমাকে শুধু আহ, তোমাকে হচ্ছে মেইন বইটা পড়তে হবে, টিচারদের লেকচার গুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস পড়াশোনা করতে হবে, অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ভিডিও আছে, এগুলো সব দেখে দেখে তোমাকে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ভালো করার জন্য তোমার নির্দিষ্ট কোনো সীমারেখা নাই যে তুমি এইটুকু পড়লে এইটুকু জানলে তোমার কনসেপ্ট ভালো হবে। তুমি যত বেশি পড়বা তত বেশি শিখবা, তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। এইটা আর পরীক্ষায় ভালো করার জন্য একটা সীমারেখা আছে, বাট কনসেপ্টের জন্য ওই 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 রকম কোনো লিমিট নাই। মেডিকেল আসলে অনেক বড় একটা জার্নি, সো এই জার্নিতে আসলে শেখার কোনো শেষ নাই। তুমি যত দিন যাবে তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু নিজের বেসিক ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। এবার তো অনেক ধন্যবাদ তোমাদেরকে প্রশ্নগুলো করার জন্য। এবার সর্বশেষ প্রশ্ন, যেটা আসলে অরিত্র তাহিদকে যদি যে কেউ তাকে সামনে পায় তাকে এই প্রশ্নটা অবশ্যই করবে যে ভাইয়া অনার্সের জন্য কিভাবে পড়াশোনা করবে। এটাই শেষ প্রশ্ন অরিত্র তাহিদের। আচ্ছা, তো অ্যান্সারটা বলে দাও। আমি কিন্তু অলরেডি শুরু থেকেই এমনি এই প্যাটার্নেই আগাচ্ছি যে যেইভাবে পড়লে তোমাদের হচ্ছে আপগ্রেডেড লেভেলের পড়াশোনা হবে। আচ্ছা, অনার্স ব্যাপারটা হচ্ছে এটা পুরো পরীক্ষা ডিপেন্ডেন্ট একটা ব্যাপার, তো তো এটার জন্য আমি অলরেডি বলে দিচ্ছি, তোমার রিটেনের খাতার প্রেজেন্টেশন সুন্দর করতে হবে, রিটেনের খাতা সুন্দর করতে হবে, রিটেনে ভালো মার্কস তোলার জন্য তোমার রিটেনের খাতাটা অন্যদের থেকে একটু আলাদা করতে হবে। আম, আহ, এরপর হচ্ছে তোমার রিটেনের প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যাতে পড়ার সময় তুমি ঠিক করে নিবা যে এইটার সাথে কোন ফিগার দিব। অ্যানাটমি গুলো ইউজুয়ালি ফিগার টিগার দিলে একটু মার্কস বেশি আসে, ফিজিওলজিতে একটু গ্রাফ ট্রাফ দিলে একটু মার্ক বেড়ে যায়। তো তোমার এটা ঠিক করে নিতে হবে। আর অনেক কথা না লিখে কম কথায় কিভাবে বোঝানো যায়, টাইম ম্যানেজমেন্টটার কথা আমি বলছি, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে। এগুলো রিটেনের জন্য বলছি। ভাইবার জন্য আমি বলছি যে প্রচুর সোর্স থেকে পড়াশোনা করতে হবে, নিজের একটা অর্গানাইজড একটা নোট খাতা বলো বা অর্গানাইজ কোন একটা তুমি এটা ডিজিটাল ভার্সনেও রাখতে পারো। তো যে কোনো একটা অর্গানাইজ কিছু একটা থাকতে হবে যেখানে তোমার সব ইনফরমেশন রাখা যাবে, যেটা ভাইবার আগে তুমি এট এ গ্লান্স দেখে যাইতে পারবা। প্র্যাকটিক্যালের জন্য বলছি যে বারবার টিচাররা কোনটা কিভাবে দেখাচ্ছে, কোনটা কি করছে, এগুলো বারবার ফলো করতে হবে, ডেমো দিতে হবে, ডেমো নিতে হবে। সর্বোপরি সব মিলায় তোমার পড়াশোনা হতে হবে একটা গোছানো। তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, তোমার পরীক্ষা ওরিয়েন্টেড গোছানো হবে। পরীক্ষায় কোন কোশ্চেন ধরে এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে বললে টিচাররা খুশি হয়, এটা তোমার জেনে নিতে হবে, এটা জেনে সেই ওয়েতে তোমার আগাতে হবে। তো এইটা হচ্ছে আর কি পরীক্ষায় ভালো করার ওয়ে। যারা একটু ভালো করতে চাও তারা একটু রিটেনের প্রিপারেশন গুছায় রাখবা, ভাইবার প্রিপারেশন গুছায় রাখবা, প্রত্যেকটা আইটেম ঠিকঠাক মতো ক্লিয়ার করবা, টিচারদের কাছে নিজের ইমপ্রেশন ভালো রাখবা, তুমি যে পড়াশোনা করো এটা যাতে টিচাররা মানে অ্যাসুরেন্স পায়। কারণ হচ্ছে অনার্সের জন্য দেখা যায় অনেক কঠিন কঠিন কিছু প্রশ্ন করে, অ্যাকচুয়ালি কঠিন না, বেসিক থেকেই ধরে। তো দেখা যায় এইটা এই কোশ্চেন গুলো সবাইকে করে না, টিচাররা যাদেরকে মনে হয় যে একে কোশ্চেন করলে হয়তো পারবে তাকে করে। তো সেক্ষেত্রে তোমার যদি একটু মানে টিচাররা জানে যে তুমি ভালো পড়াশোনা করো, এটা যদি কোনো প্রুফ পায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ওই ট্র্যাকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। সো এই ব্যাপারগুলো জরুরি। আশা করি বোঝাইতে পারছি। অসংখ্য ধন্যবাদ অরিত্র তাহিদ তোমাকে। আজকের এটাই শেষ প্রশ্ন ছিল আমাদের এই লাইভ সেশনের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে এই লাইভটিতে যুক্ত ছিলে। এবং পরবর্তীতে আমরা আবার কোনো লাইভ নিয়ে আসবো, সেই সময় হয়তো আমাদের সাথে অরিত্র তাহিদ থাকবে বা অন্য কেউ একজন বা যেই থাকুক না কেন, আমরা অবশ্যই তোমাদেরকে পেজে জানিয়ে দেব এবং আশা করব তোমরা আমাদের সাথে পরবর্তী লাইভগুলোতে যুক্ত থাকবে এবং আমাদের এই এন্টিডোট মেডিকেল একাডেমির সাথে তোমরা যুক্ত থাকবে। কেননা আমরা কিছুদিনের মধ্যে আমাদের একটা কোর্স চালু করতে যাচ্ছি এবং এখানে কিন্তু তোমার যে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করব এবং তোমাদের যাতে বেসিক কনসেপ্ট যেগুলো রয়েছে সেগুলো যেন ভালোভাবে বিল্ড আপ হয় এবং ক্লিয়ার হয়, সেজন্য আমরা হচ্ছে মোটামুটি ফ্রি কোর্সই দিব তোমাদেরকে। তো আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের এই এন্টিডোট মেডিকেল একাডেমির যে নতুন যে প্ল্যাটফর্মটি সেই প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত থাকবে। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার অরিত্র তৌহিদকে, তো আমাদেরকে তার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। কেননা ফোর্থ ইয়ারে আসলে অনেক পড়াশোনা, তো এই পড়াশোনার মাঝখানেও আমাদের জন্য, তোমাদের বিশেষ করে যারা নবীন শিক্ষার্থী মেডিকেলের তাদের জন্য যে হয়তো তাহলে তার সময়টি দিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে। আশা করি পরবর্তী সময় আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে এবং সেই সময় পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো কথা হবে, আরো আড্ডা হবে ভবিষ্যতে। আর যে কারো যে কোনো প্রবলেমে তোমাদের অ্যান্টিডটের ভাইয়াগুলোর সাথে যোগাযোগ করবা। একটু গাইডলাইন পাইলে হয়তো বা সবারই ভালো লাগে, তো একটু ইজিয়ার হয়ে যায় পথ চলাটা। তো অ্যান্টিডটের ভাইয়াদের সাথেও যোগাযোগ করবা।
আমার ইনবক্সও সবসময় ফ্রি, যে কোনো সময় নক দিতে পারো। আশা করি তোমাদের হচ্ছে সলিউশন দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অরিত্র তাহিদকে। আজকে আমরা লাইভ সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।